অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম এইচএসসি 26-এর প্রিয় বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবার সাথে আছি এবং আগামী 1.5 ঘন্টায় আমরা তাপগতিবিদ্যার একদম বেসিক ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে কথাবার্তা বলবো। আমাদের কনসেপশন ক্লিয়ার হওয়ার জন্য আজকের এই ক্লাস, আজকের এই টপিক এবং আজকের ক্লাস আগামীকালকের ক্লাস, অর্থাৎ আমাদের তাপগতিবিদ্যার লেকচার নাম্বার 1, লেকচার নাম্বার 2 এই ক্লাসগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছি রিজু, আইজাক নিউটন, তাসরিব, রিপা, নীলিমা, সুস্মিতা, মিমি, মুমতাহিনা, কাচ্চা বাচ্চা, ওকে ফাইন, ফাহিম, রিপা, মুমতাহিনা, তাসরিব, নীলিমা, আবারও কাচ্চা, কাচ্চা বাচ্চা হয়ে গেছে, কাচ্চা বাচ্চা লিখবি, চ হবে, দুইটাই চ হবে, এরকম কাচ্চা বাচ্চা বানাইছিস কেন? ঠিকঠাক মতো লিখবি না? নুসরাত, এরপরে তাসমি, আরজুকা, শ্রেয়াস, লাবণী, আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, সবাই জলদি জলদি জয়েন করে ফেলেন। আজকে হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা লেকচার নাম্বার 2 এবং এই লেকচার নাম্বার 2 এ একজন আমাকে গুড মর্নিং জানাচ্ছে, একজন আমাকে গুড নাইট জানাচ্ছে। মানে তোরা কি সম্বোধন কখন কি করতে হবে, কি দিয়ে শুরু করতে হবে, কি দিয়ে শেষ করতে হবে, এটা জানিস না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তোমরা সবাই, শাহানা, হুমায়ুন, নাজদিম, আহসান, শাহানা, মুমতাহিনা, বাইতুল আতিক, শ্রী পার্থ, সবাই 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 লাভ ইউ বাচ্চা লোক, লাভ ইউ লাভ ইউ। তো যেটা বলছিলাম যে আমাদের তাপগতিবিদ্যার কনসেপশন ক্লিয়ার হওয়ার জন্য আজকের ক্লাসটা, অর্থাৎ আমাদের লেকচার নাম্বার 2 এবং আমাদের নেক্সট যে ক্লাসটা থাকবে লেকচার নাম্বার 3, এই ক্লাসগুলা প্রচন্ড প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট আমাদের থার্মোডিনামিক্সের বা তাপগতিবিদ্যার কনসেপশন ক্লিয়ার হওয়ার জন্য। আজকের ক্লাস এবং নেক্সট দিনের ক্লাসের চাইতে ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, ঠিক আছে? আরে ভাই, গুড মর্নিং ভাইয়া, ব্রেকফাস্ট করছেন? এই রাইতের 9টার সময় তুই ভাইয়াকে গুড মর্নিং জানায় ব্রেকফাস্টের খবর নিচ্ছিস? ওইটা শিরায় শিরায় রক্ত হবে না, ওইটা আমরা এডিট করে ফেলছি, ঠিক আছে? কেন শিরায় শিরায় রক্ত হবে না? শিরায় শিরায় রক্ত হবে না এই কারণে, কারণ শিরার মধ্যে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত, তার মানে হচ্ছে দূষিত রক্ত। তো ইফ ইউ লাভ টু সে, আপনার যদি বলতে ইচ্ছা হয় যে কোনো ভাইয়া সম্পর্কে, সেটা তানজিম অন্তর ভাইয়া হইতে পারে, শাওন ভাইয়া হইতে পারে, এনামুল ভাইয়া হইতে পারে, বা জাভেদ জিমি ভাইয়া হইতে পারে, যে কাউকে আপনার যদি বলতে ইচ্ছা হয়, আপনার ডায়লগটা হবে ধমনী ধমনীতে রক্ত, আমরা এনাম ভাইয়ের ভক্ত। ব্যাপারটা এরকম, ধমনী ধমনী, ধমনীতে অক্সিজেন মিশ্রিত রক্ত থাকে, ঠিক আছে? কি মনে করছেন বায়োলজি পড়ি নাই? বায়োলজিতে A+ পাইছি ব্রো, খালি মেডিকেল পরীক্ষাটা দেই নাই আর কি, ঠিক আছে? ওকে ফাইন। না 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 ভাই, কি বলেন? হোসেন ভাই বলছে, ভাই এটা কখনোই এরকম না যে আপনি আমাদের কাছে পড়তেছেন বলে আপনি শিক্ষিত হয়ে যাবেন। শিক্ষা, জাকিয়া সুলতানা বস, এই স্প্যামিং করেন না প্লিজ। শিক্ষিত হওয়ার জন্য ভাই আপনার নিজের চেষ্টা সবচাইতে বেশি জরুরি। বরং আপনি যদি বলতেন যে ভাইয়া আমি আপনাদের ক্লাস করা ছাড়াই অনেক বেশি শিক্ষিত, আমি সেটা মেনে নিতে পারতাম। কিন্তু আপনি যদি বলেন ভাইয়া পড়ারই দরকার নাই, আমি শুধু আপনাদের ক্লাস দেখেই শিক্ষিত হয়ে যাচ্ছি, তাইলে আসলে ঝামেলা আছে, ঝামেলা আছে বস। কোয়েশ্চেনের নাম্বারিং আমি করি না, কোয়েশ্চেনের নাম্বারিং করতে হইলে আপনারা হচ্ছে আপনাদের খাতায় নাম্বারিং করবেন, যে এইটা 1 নাম্বার ম্যাথ, এটা 2 নাম্বার ম্যাথ। হ্যাঁ হৃদয় ভাইয়া, আপনাদের কমেন্ট দেখা যায়, ঠিক আছে? আপনার পয়েন্ট 4.78, এটা কোথায় ভাইয়া? এসএসসি তে নিশ্চয়ই, এসএসসির পয়েন্ট আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ভাইটাল বা ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে? এই যে ভাইয়া এটাকে ধরো তো, হ্যাঁ এই যে ওটাকে ধরো, হ্যাঁ এটাকে ধরে ব্লক ফ্রম কমেন্টিং করে দাও, একদম 100 ওকে ফাইন। হ্যাঁ হ্যাঁ রিপা, রিয়া, আপনার কমেন্ট দেখা যায়, আপনার কমেন্ট দেখা যায়। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 হইল 1 কেলভিন। এইটা খুবই কমন একটা কথা, এটা আমরা গতদিনও হয়তো ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলছিলাম, যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। তো ওইটার এক অংশ, মানে 273.16 এর 273.16 দিয়ে যদি ভাগ করে দেন, তাইলে যেটা থাকবে সেইটাই হচ্ছে আসলে 1 কেলভিন। নাথিং সিরিয়াস, নাথিং গ্রেট, ঠিক আছে? ওকে ফাইন। এসএসসির পয়েন্ট বাচ্চা লোক, আমি আবারও বলতেছি, এসএসসির পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু না। আপনি এসএসসির রেজাল্ট যেটাই করছেন সেটা আপনি করে ফেলছেন, এসএসসির রেজাল্ট যদি ভালো হয়ে থাকে সেইটা আপনার ক্লাস 9-10-এ পড়ার ফসল। আপনি এখন যদি পড়াশোনা করেন, আপনার এইচএসসির রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে, এবং এইচএসসির রেজাল্টের উপরেই আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাং, রাজশাহী, খুলনা, এইসব পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা গুচ্ছ কৃষি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট,
এই জিনিসপত্রগুলা সবকিছুই ডিপেন্ড করে হচ্ছে এইচএসসি রেজাল্টের উপরে, এবং হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে জিপিএ এর উপরে একটা পয়েন্ট ভ্যারি করে, ঠিক আছে। সো ওইটাও আসলে এইচএসসির উপরে ডিপেন্ড করে বেশি, ওইটাও আসলে এইচএসসির উপরে ডিপেন্ড করে হচ্ছে বেশি, এসএসসির উপরে ডিপেন্ড করে হচ্ছে কম। আদিত্য, পড়ার প্রতি টান কমে যাচ্ছে কেন? মাইর খাইস না অনেকদিন, ঠিক আছে, মাইর ধরে খাস না, এই জন্য পড়ার প্রতি টান কমে যাচ্ছে। আমার সাথে দেখা কর, দু চারটা কিল ঘুষি খা, দেখবি পড়ার প্রতি একটা বাই ডিফল্ট একটা আনন্দ ফিল করতেছস, পড়তে ইচ্ছা করবে। কাছে আয়, কাছে আয়, মাইর খাইস, মাইর খাইস। হ্যাঁ, বাংলা পড়াবো হাসিবুল ভাই, বাংলাটা পড়াবো ইনশাল্লাহ। খালি একটু হিরণময় ভাই আমাকে একটু সিগন্যালটা দিক, বা এনামুল ভাই আমাকে একটু গ্রিন সিগন্যালটা দিক, দেখবেন যে কোন দিন বাংলা পড়াইতে চলে আসছি। ওকে, আসেন আমরা আবজাব কথাবার্তা বন্ধ করি। তাপগতিবিদ্যার লেকচার নাম্বার 2। সো আজকে আমরা হচ্ছে মূলত সিস্টেম নিয়ে কথা বলবো। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে এমন যে কোনো একটা পাত্র, যে কোনো একটা রুম, যে কোনো একটা মানে যে কোনো একটা ত্রিমাত্রিক স্থান, যে কোনো একটা ত্রিমাত্রিক স্থান, যেই ত্রিমাত্রিক স্থানের ভিতরে আমরা কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া সম্পন্ন করি। কোনো একটা সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে, তো সেই সিলিন্ডারের ভিতরে আমি তাপ শক্তি দিলাম, সিলিন্ডার আয়তন বৃদ্ধি পাইলো, বা গ্যাস একটা কৃতকাজ করলো, এই সমস্ত প্রক্রিয়া যেখানে ঘটানো হয় সেটাকেই আমরা বলি হচ্ছে সিস্টেম। আরো সহজে আমি যদি বলি, ধরেন আপনি এক পাতিল পানি ফুটাচ্ছেন, তো এক পাতিল পানি ফুটানোর জন্য আপনি পানিটা কি করতেছেন? পাতিলের মধ্যে নিয়ে চুলার উপরে দিচ্ছেন, তখন ওই পাতিলটা হচ্ছে আপনার সিস্টেম, ওই পাতিলটা হচ্ছে আপনার সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা তাপগতীয় প্রক্রিয়া নিয়ে একটু পরে কথা বলবো। তাপগতীয় প্রক্রিয়া 4 প্রকার। এই 4 প্রকার তাপগতীয় প্রক্রিয়া নিয়ে মোস্ট প্রবাবলি আমরা আজকে খুব বেশি কথাবার্তা বলতে পারবো না, এটা আমাদের নেক্সট ক্লাসের টপিকের দিকে থাকবে। মূলত আমরা আজকে খুব ভালো করে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে একদম আয়ত্তে নিয়ে আসবো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যত রকম মিক্স এন্ড ম্যাচ হইতে পারে, যত যা রকম হচ্ছে কোয়েশ্চেন হইতে পারে, যত টাইপের হইতে পারে, আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল দেখার চেষ্টা করব। এবং লাস্টে গিয়ে আমরা কিছু গাণিতিক উদাহরণ দেখবো। ওরা আবারও লিখছে সমস্যা, ওদেরকে মারা লাগবে, ঠিক আছে। ওরাও মাইকদের খাচ্ছে না, অনেকদিন হচ্ছে, ঠিক আছে। তো আমরা বেশ কিছু গাণিতিক উদাহরণ সলভ করব, ঠিক আছে, বেশ কিছু গাণিতিক উদাহরণ সলভ করবো। সো দিস ইজ ইট, দিস ইজ ইট। ওকে, ফাইন ফাইন, চলেন আমরা শুরু করি। বাচ্চা লোক প্লিজ এই কাজটা করেন না, ভাইয়া আমার নামটা নেন, আমার নামটা নেন। দিস ইজ রিয়েলি সো মানে আনওয়ান্টেড, এক্সপেক্টেড একটা থিং। বাবু তোরা কলেজে পড়স, ভাইয়া তোর নাম নিলে তোর ক্ষণিকের ভালো লাগা তৈরি হবে, বাট এতে তো তোর রেজাল্ট ভালো হবে না, তাই না? এবং তোমাদের সবার কমেন্ট আমাদের সামনে, চোখের সামনে একদম জুলজুল করে দেখা যায়। তো এটা নিয়ে টেনশন করারই দরকার নাই, ভাইয়া আমার কমেন্টটা দেখতেছে না, ঠিক আছে। মাঝে আমি গতিবিদ্যার একটা ক্লাস নিছিলাম সবার কমেন্ট অফ করে দিয়ে। তো আমি যদি দেখি আপনাদের কমেন্টের দিকেই আপনাদের নজর বেশি, কি পড়া হচ্ছে আপনাদের সেদিকে নজর কম, তখন আমি আবারও বাধ্য হব আপনাদের কমেন্টিং বন্ধ করে ক্লাস করাইতে, ঠিক আছে। আপনাদের জন্য কি সেটা ভালো হবে? যদি ভালো হবে বলেন, আমি কিন্তু সেটা করতে পারি, জাস্ট এক ক্লিকের ব্যবধান, ঠিক আছে। ওকে, ফাইন। আসেন আসেন আমরা শুরু করি, আসেন আমরা আমাদের পড়ালেখা শুরু করি। বাচ্চা লোক আমরা ফার্স্টে তাইলে হচ্ছে সিস্টেম বা যে কোনো ত্রিমাত্রিক স্থান যেখানে কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সেইটা দিয়ে আমরা কিভাবে কি করতে পারি, সিস্টেমের প্রকারভেদ, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা কথাবার্তা বলা শুরু করব। এরপরে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখব, ম্যাথ করব। তাপগতীয় প্রক্রিয়া 4 প্রকার আমরা জেনে রাখলাম, এটা আজকেও আমরা সলভ করতে পারি, নেক্সট দিন মানে 4 প্রকার প্রক্রিয়া পড়তে আমাদের একটা ভালো সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, আসি আমরা শুরু করি। তো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদেরকে শুরুতে এখানে যে জিনিসটা বলা হয়েছে, কি জিনিস বলা হয়েছে আমাদেরকে বলছে তাপগতীয় প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্র বা যন্ত্রাংশ। তো যে কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া ঘটানোর জন্য আমাদের যে কোনো একটা সিলিন্ডারের প্রয়োজন হয়, একটা সিলিন্ডার বা একটা পাত্রের প্রয়োজন হয়। তাহলে এই যে সিলিন্ডারটা আছে, এই যে সিলিন্ডারটা আপনি দেখতে পাচ্ছেন, এই সিলিন্ডারটা কি? এই সিলিন্ডারটা হচ্ছে সেই পাত্র, যেই পাত্রের মধ্যে আমরা একটা তাপগতীয় প্রক্রিয়া সম্পন্ন করব। আচ্ছা, এই সিলিন্ডারের ভিতরে কি আছে বাবা? এই সিলিন্ডারের ভিতরে আছে হচ্ছে গ্যাসের অণু পরমাণু। এই সিলিন্ডারের ভিতরে কি আছে? এই সিলিন্ডারের ভিতরে আছে হচ্ছে গ্যাসের অণু পরমাণু। তাহলে এই জায়গায় সিস্টেম বলতে আমি আসলে কি বুঝবো? সিস্টেম বললে আমি আসলে বুঝবো হচ্ছে গ্যাসের অণু, যেহেতু
আমাদের তাপগতিবিদ্যার একটা বড় অংশেই আমরা হচ্ছে গ্যাসিয়াস ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি। আমাদের কাজগুলা কি নিয়ে হয়? আমাদের কাজগুলা হচ্ছে গ্যাসিয়াস ম্যাটেরিয়াল নিয়ে। ভাইয়া একটু উপরে যাও তো রাকিব ভাই। হ্যাঁ, এটাকে ধরো। থ্যাংক ইউ। তো এরপরে চলে আসি, আরো কিছু জিনিসপত্র আছে। যে কোনো সিলিন্ডারের চারপাশে হচ্ছে একটা প্রাচীর থাকে, যেটাকে আমরা বাউন্ডারি বলতে পারি। ওকে ফাইন। সিলিন্ডারের চারপাশে পরিপার্শ্ব বা পারিপার্শ্বিকতার কিছু ব্যাপার স্যাপার থাকে, মানে সারাউন্ডিংস। এর চারপাশে বাতাস আছে, এর চারপাশে পানি থাকতে পারে, এর চারপাশে গ্যাসিয়াস ম্যাটেরিয়াল থাকতে পারে। এই সবকিছুকে মিলায় ঝিলায় আমরা কি বলি? এই সবকিছুকে মিলায় ঝিলায় আমরা বলি হচ্ছে সারাউন্ডিংস, পারিপার্শ্ব বা পরিপার্শ্ব, চারপাশে কি ঘটছে সেইটা। ঠিক আছে। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে একটা মুভিং পিস্টন থাকে। এই যে পিস্টনটা দেখতে পাচ্ছি, এই পিস্টনটা নিচে নামতে পারে। যখন গ্যাসের আয়তন হ্রাস পাবে তখন এই পিস্টনটা নিচের দিকে নামতে পারে, অথবা এই পিস্টনটা হচ্ছে উপরের দিকে উঠতে পারে যখন হচ্ছে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। তো আয়তন বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে হচ্ছে এই পিস্টনটা নিচে নামবে বা উপরে উঠবে। বুঝতে পারছি? আচ্ছা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের তাপগতীয় প্রক্রিয়ায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ। ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা আমরা জাস্ট একটু ইনফরমেশন হিসেবে জেনে রাখলাম। এটা নিয়ে আমাদের খুব বেশি জ্ঞানের কিছু নাই, বা এটা নিয়ে আমাদের খুব বেশি প্রশ্ন হবে না, জিজ্ঞেসের কিছু নাই। আমরা শুধু একটু দেখে যাই। ওকে। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো, মেইনলি যেটা দিয়ে আমাদের শুরু করার কথা, সেটা হচ্ছে তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম। তো হোয়াট ইজ এ থার্মোডিনামিক সিস্টেম? নর্মালি আমরা সিস্টেম বললে কি বুঝি? সিস্টেম বললে আমরা বুঝি হচ্ছে কোনো একটা ব্যবস্থা। সিস্টেম বললে আমরা সবসময় একটা ব্যবস্থা বা ব্যবস্থাপনা, এরকম যে কোনো একটা আইডিয়া আমরা পাই। তো সিস্টেমের সংজ্ঞা হিসেবে আমাদেরকে কি বলে দেওয়া আছে? কোনো পরীক্ষা নিরীক্ষা করার সময় জড় জগতের একটা নির্দিষ্ট অংশ বাছাই করা হয়। জড় জগতের এই নির্দিষ্ট অংশকেই তাপগতিবিদ্যায় সিস্টেম বলে। তো এই সিস্টেম আসলে কি কি হইতে পারে? এই সিস্টেম হইতে পারে হচ্ছে কোনো একটা পাত্র, এইটা হইতে পারে তোমার কেমিস্ট্রি ল্যাবের রেখে দেওয়া কোনো একটা বিকার, এটা হইতে পারে একটা কাঁচের নল, এইটা হইতে পারে ওই যে বললাম পাতিলে করে পানি ফুটাচ্ছি একটা পাতিল। তো এই ধরনের সবগুলো ব্যবস্থাকে আমরা বলি হচ্ছে সিস্টেম, যেখানে কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় বা একটা তাপগতীয় পরিবর্তন ঘটানো হয়, তাপ শক্তির আদান প্রদান ঘটানো হয়। সেই ব্যবস্থা বা সেই পাত্র, সেই রুম, সেই সেটআপকে আমরা বলি হচ্ছে সিস্টেম। ঠিক আছে। তো সংজ্ঞা হিসেবে এটা আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে সিস্টেম। তো আমাদের জন্য যখনই আমরা দেখব এই সিস্টেম কথাটা উল্লেখ আছে, আমি নগদে তখন চিন্তা করব যে সিস্টেম মানে কি বাবা? সিস্টেম মানে হচ্ছে গ্যাসের অণু। সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে মোট গ্যাসের অণু। ঠিক আছে। সিস্টেম মানে হচ্ছে গ্যাসের অণু। আচ্ছা, খুব ভালো কথা। সিস্টেম মানে গ্যাসের অণু আমরা জানলাম, আর সিস্টেমের সংজ্ঞাটা আমরা এখান থেকে জেনে নিলাম। সহজ বাংলা কথায় কোনো একটা পাত্র, কোনো একটা কাঁচের জার, কোনো একটা বিকার, কোনো একটা পাতিল, কোনো একটা ল্যাবরেটরির রুম, সবকিছু সিস্টেম হইতে পারে। ডিপেন্ডস আপন আওয়ার এক্সপেরিমেন্ট। আমাদের পরীক্ষার উপর ডিপেন্ড করবে যে আমরা কত বড় জায়গাকে বা কোন জায়গাটাকে বা কোন অংশটাকে আমরা সিস্টেম হিসেবে কাউন্ট করব। ঠিক আছে। ওকে ফাইন। তো এইবার চলে আসি, সিস্টেম বিভিন্ন ধরনের হয়ে থাকে। সিস্টেমের প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি। সিস্টেমকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলি হচ্ছে ওপেন সিস্টেম বা খোলা সিস্টেম। এটাকে আমরা কি বলি? ওপেন সিস্টেম বা খোলা সিস্টেম। আচ্ছা, কেন ওপেন বলি, কেন বদ্ধ সিস্টেম বলি, কেন বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম বলি, এই সব কিছুই আমরা আস্তে আস্তে জানবো। ঠিক আছে। আচ্ছা, তো সিস্টেম কয় প্রকার? সিস্টেম হচ্ছে 3 প্রকার: উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম, বদ্ধ সিস্টেম বা ক্লোজড সিস্টেম, এবং বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। ওকে ফাইন। আসেন, তো এখানে আমরা মোটামুটি একটা ছবি দিয়ে বুঝায় দেওয়ার চেষ্টা করছি যে সিস্টেম 3 রকমের। তো ফার্স্ট অফ অল আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমে কি হচ্ছে? ওপেন সিস্টেমে শক্তি এবং ভর উভয়ের পরিবর্তন হচ্ছে। যেই সিস্টেমে শক্তি এবং ভর উভয়ের পরিবর্তন হয় সেই সিস্টেমকে বলা হয় হচ্ছে ওপেন সিস্টেম। আমরা ছবি দিয়ে ডিটেইলস সংজ্ঞা আরো সামনে গেলে পড়বো।
সেকেন্ড যে সিস্টেম সেটাকে আমরা বলি হচ্ছে ক্লোজড সিস্টেম, বদ্ধ সিস্টেম। এই সিস্টেমে কি হয়, এই সিস্টেমে শুধুমাত্র শক্তির আদান প্রদান হয়, বা আরো ইজিলি বললে তাপ শক্তির আদান প্রদান হয়। তো শক্তির আদান প্রদান হয় যেই সিস্টেমে এবং ভরের আদান প্রদান হয় না, সেই সিস্টেমকে আমরা বলি হচ্ছে ক্লোজড সিস্টেম। এবং লাস্ট যে সিস্টেমটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম, যেই সিস্টেমে শক্তি এবং ভর কোনোটারই পরিবর্তন হয় না, সেই সিস্টেমকে আমরা বলি হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। তো এই হচ্ছে তিন ধরনের সিস্টেমের বাংলা কথা। এবার চলেন আমরা একটু আরো ডিটেলস জানি যে এই সিস্টেমগুলা কিসের উপর ভ্যারি করে বা আরো ডিটেইলডে বুঝি। তো ডিটেইলডে বুঝতে গেলে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি উন্মুক্ত সিস্টেম বা খোলা সিস্টেম। সো এই উন্মুক্ত সিস্টেমের সংজ্ঞায় কি বলা হয়েছে, যেই সিস্টেমে পরিবেশের সাথে ভর ও শক্তি, পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ই বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলা হয়। পরিবেশের সাথে ভর ও শক্তি উভয় বিনিময় করতে পারে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে ওপেন সিস্টেম। তো ঘটনাটা কিরকম বাবা, ঘটনাটা এরকম, খুব সিম্পলি তুমি চিন্তা করো যে তোমার কাছে 1 বিকার পানি ছিল বা 1 পাতিল পানি ছিল। তো এই 1 পাতিল পানিকে তুমি যে কাজটা করলা, এই 1 পাতিল পানিকে তুমি বসায় দিলা হচ্ছে একটা চুলার উপরে, নিচের থেকে আগুন জ্বলতে শুরু করলো। তো এই যে আগুন যখন জ্বলতে শুরু করছে, তখন এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা কি করবে, এই সিস্টেমটা তাপ শক্তি সরবরাহ করবে না তাপ শক্তি শোষণ করবে? সিস্টেমটা ডেফিনেটলি, বা গ্যাসের অণুপরমাণু বা ভিতরে যাই আছে, এই পদার্থটা কি করবে, তাপ শক্তি শোষণ করে নিবে। তাহলে তার কি হচ্ছে, শক্তির একটা পরিবর্তন হচ্ছে। শক্তিকে আমি সংক্ষেপে ই দিয়ে লিখছি, শক্তির কি হচ্ছে, শক্তির একটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এখন পানি তাপ শক্তি শোষণ করলো, পানি তাপ শক্তি শোষণ করার পরে একটা নির্দিষ্ট সময়ে পানিটা কি হবে, পানিটা হচ্ছে তার বয়েলিং পয়েন্টে পৌঁছায় যাবে। পানিটা কি হবে, পানিটা হচ্ছে ফুটতে শুরু করবে। তো পানি যখন ফুটতে শুরু করবে, তখন এই সিস্টেম থেকে জলীয় বাষ্পগুলো, এই সিস্টেম থেকে জলীয় বাষ্পগুলো বের হয়ে যাবে। তাহলে এই সিস্টেমে কি হচ্ছে, শক্তির পরিবর্তন হচ্ছে, সেই সাথে সাথে ভরেরও পরিবর্তন হচ্ছে। তো যেই সিস্টেমে একই সাথে শক্তিরও পরিবর্তন হবে, ভরেরও পরিবর্তন হবে, সেই সিস্টেমকে আমরা কি বলবো, সেই সিস্টেমকে আমরা বলবো হচ্ছে ওপেন সিস্টেম বা খোলা সিস্টেম। খুব নর্মাল কথা, চুলার উপরে পানি রাখছি, পানির নিচে দিয়ে তাপ দিছি, তো এই পানিটা কি করছে, পানিটা হচ্ছে তাপ শক্তি শোষণ করছে। তো এই যে পানিটা তাপ শক্তি শোষণ করছে, তাহলে তার শক্তির একটা পরিবর্তন হয়েছে, সবাই বুঝলাম। এবং পানি যখন তার স্ফুটনাঙ্কে পৌঁছায় গেছে, পানি যখন 100 ডিগ্রি সেলসিয়াস বা তার স্ফুটনাঙ্কে পৌঁছায় গেছে, তখন কি হবে, তখন পানি বাষ্পীভূত হয়ে যাবে। তখন পানি কি হবে, তখন পানি বাষ্পীভূত হয়ে যাবে। তো এই পানিটা জলীয় বাষ্প হয়ে বের হয়ে যেতে থাকবে। তো এই যে জলীয় বাষ্প বের হয়ে যাচ্ছে, এই বের হয়ে যাওয়ার জন্য ভরেরও একটা পরিবর্তন হচ্ছে। তো এইটাই হচ্ছে ওপেন সিস্টেমের সংজ্ঞা, যেই সিস্টেমে ভর এবং শক্তি উভয়ের পরিবর্তন হয়, অথবা ভর এবং শক্তি উভয়ের বিনিময় হয়, সেই সিস্টেমকে আমরা কি বলি, সেই সিস্টেমকে আমরা বলি হচ্ছে ওপেন সিস্টেম। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল হচ্ছে ওপেন সিস্টেমের সংজ্ঞা, আমরা বুঝলাম সবাই। তো এরপরে চলেন আমরা একটু সামনে আগাবো, সামনে আগায় আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব হচ্ছে ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম। ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম। তো এই ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেমের ব্যাপারটা কি হবে, আসেন একটু দেখি। এই ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেমে যেই ঘটনাটা ঘটবে, আগের মতোই সবকিছু ঠিক আছে, যে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে আমরা পানি ফুটাইতে দিছি, নিচের থেকে চুলা জ্বালায় দিছি, সবকিছু ঠিক আছে। কিন্তু যেই দুষ্টুমিটা আমরা করছি বা যেই কাজটা আমরা করছি, সেইটা হচ্ছে এই পাত্রটা উপর দিয়ে একদম সিলগালা করে দিছি, যে এখান থেকে কোনো ধরনের পদার্থ, অণু, পরমাণু, গ্যাসের অণু কিচ্ছু বের হয়ে যাইতে পারবে না, একদম এয়ার টাইট করে লাগাই দিছি। ঠিক আছে, একদম শক্ত করে চাপ দিয়ে লাগাই দিছি। তো এই যে শক্ত করে চাপ দিয়ে লাগাই দিছি, এইটার কারণে যেটা হবে, খেয়াল করো, নিচের থেকে চুলা জ্বলতেছে। সো নিচের থেকে যখন চুলা জ্বলবে, পানি তো ডেফিনেটলি তাপ শক্তি শোষণ করবে,
খুব সিম্পল কথা, পানি কি করবে? পানি হচ্ছে তাপ শক্তি শোষণ করবে। তো পানি যেহেতু তাপ শক্তি শোষণ করবে, তাহলে শক্তির পরিবর্তন হচ্ছে। শক্তির কি হচ্ছে বাবা? শক্তির পরিবর্তন ঘটছে। খুব ভালো কথা, শক্তির পরিবর্তন ঘটছে। এখন মনে করো পানি ফুটতে ফুটতে, পানি তাপ শক্তি শোষণ করতে করতে পানি হচ্ছে তার স্ফুটনাঙ্কে পৌঁছায় গেছে। পানি হচ্ছে তার স্ফুটনাঙ্কে পৌঁছায় গেছে। তো এই পানি যখন তার স্ফুটনাঙ্কে পৌঁছায় গেছে, তখন খুব স্বাভাবিক কথা যে জলীয় বাষ্পে পরিণত হবে। কিন্তু এই যে জলীয় বাষ্পে পরিণত হইল, এই জলীয় বাষ্পগুলা এই পাত্র থেকে বা এই সিস্টেম থেকে বের হয়ে যাইতে পারলো না। জলীয় বাষ্পগুলা বাষ্পীভূত হওয়ার পরই এই পাত্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বাষ্পীভূত হওয়ার পরই এই পাত্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো এই যে ঘটনাটা, এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? যে পানি তাপ শক্তি শোষণ করছে, এটা ঠিক আছে, কিন্তু তাপ শক্তি শোষণ করে বাষ্পীভূত হওয়ার পর এই জলীয় বাষ্পগুলা পাত্র থেকে বের হইতে পারতেছে না। কেন? এটা আমরা একটা ক্লোজড, টাইট করে আটকায় দিছি। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে যে শক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু ভর কি আছে? ভর অপরিবর্তনীয় আছে। ভর কি আছে? ভর অপরিবর্তনীয় আছে, ভরের কোনো পরিবর্তন ঘটে নাই। তো যেই সিস্টেমে কি হবে? যেই সিস্টেমে শুধুমাত্র শক্তির পরিবর্তন ঘটবে, কিন্তু ভরের পরিবর্তন ঘটবে না। যেই সিস্টেমে শুধুমাত্র শক্তির পরিবর্তন ঘটবে, ভরের পরিবর্তন ঘটবে না, সেই সিস্টেমকে আমরা কি বলবো? সেই সিস্টেমকে আমরা বলবো হচ্ছে বদ্ধ সিস্টেম বা ক্লোজড সিস্টেম। ঠিক আছে? সো এই গেল আমাদের 2 নাম্বার সিস্টেম। তাহলে এরপর চলে আসি লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটার নাম হচ্ছে আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। তো আগের দুইটা সিস্টেম যদি আমরা একটু দেখে আসি, প্রথম সিস্টেমটা কি ছিল? প্রথম সিস্টেমে কি হয়েছে? প্রথম সিস্টেমে ভর এবং শক্তি উভয়ই বিনিময় করতে পারে। প্রথম সিস্টেমে ভর এবং শক্তি উভয় বিনিময় করতে পারে। তো ভর এবং শক্তি উভয় যদি বিনিময় করে, তাহলে সেই সিস্টেমকে আমরা কি বলি? সেই সিস্টেমকে আমরা বলি হচ্ছে ওপেন সিস্টেম। আচ্ছা, দ্বিতীয় সিস্টেমে পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে, কিন্তু ভর বিনিময় করতে পারে না। পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে, কিন্তু ভর বিনিময় করতে পারে না। তো শুধু শক্তির পরিবর্তন ঘটবে, ভর কি থাকবে? ভর থাকবে হচ্ছে অপরিবর্তনীয়। সেই সিস্টেমকে আমরা কি বলবো? সেই সিস্টেমকে আমরা বলবো হচ্ছে ক্লোজড সিস্টেম। ঠিক আছে? আহ কি হয়েছে ভাইয়া? ভরের বিনিময় করতে পারে না। তো এই যে ভরের বিনিময় হচ্ছে না। তো ভরের বিনিময় কি হচ্ছে? ভরের বিনিময় হচ্ছে না। এখানে একটা ঢাকনি দেওয়া আছে, এই ঢাকনির কারণে ভর বাইরে থেকে ভিতরেও যাচ্ছে না, ভিতর থেকে বাইরেও আসছে না। ভর বাহির থেকে ভিতরেও যাচ্ছে না, ভিতর থেকে বাইরেও আসছে না। তো এই সিস্টেমকে আমরা কি বলবো? এই সিস্টেমকে আমরা বলবো হচ্ছে বদ্ধ সিস্টেম। ঠিক আছে? এন্ড লাস্টেরটাই কি বলছে? যেই সিস্টেমে পরিবেশের সাথে ভর ও শক্তির কোনোটাই বিনিময় করতে পারে না, ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না, সেই সিস্টেমকে আমরা কি বলি? সেই সিস্টেমকে আমরা বলি হচ্ছে আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। তো আইসোলেটেড সিস্টেমটা কি? ধরেন একদম ক্লোজড একটা, এটাকে আমরা কি বলতে পারি? খুব হাইটেক একটা ল্যাবরেটরি আছে, যেই ল্যাবরেটরিতে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন এইসব নিয়ে কাজ করা হচ্ছে, হাইড্রোজেন হিলিয়ামের কনভার্সন নিয়ে কাজ করা হচ্ছে। আপনারা টুকটাক তেজস্ক্রিয়তা সম্পর্কে আইডিয়া নিয়ে আসছেন। সো ওই রকম একটা হাই এন্ডের ল্যাব, যেই ল্যাবে থেকে কোনো রকম তাপ শক্তি বা কোনো ধরনের শক্তি ভিতর থেকে বাইরে যাবে না, বাহির থেকে ভিতরেও আসবে না। তো যেই সিস্টেমে শক্তি এবং ভর, ই এবং এম উভয়ই অপরিবর্তনীয় থাকবে, ই এবং এম উভয়ই অপরিবর্তনীয় থাকবে, যেই সিস্টেমে, সেই সিস্টেমকে আমরা কি বলবো? সেই সিস্টেমকে আমরা বলবো হচ্ছে আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। তো মোটামুটি আমরা কি জানলাম? সিস্টেম হচ্ছে 3 প্রকার। সিস্টেম কয় প্রকার? সিস্টেম হচ্ছে 3 প্রকার। প্রথম সিস্টেমটা কি? প্রথম সিস্টেমটা হচ্ছে ওপেন সিস্টেম। আবারও আমরা দেখে আসি, প্রথম সিস্টেমটা হচ্ছে ওপেন সিস্টেম। শক্তিরও পরিবর্তন ঘটবে, ভরেরও পরিবর্তন ঘটবে। তো শক্তির পরিবর্তন এবং ভরের পরিবর্তন, এই দুইটাই যখন পরিবর্তন হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ওপেন সিস্টেম। আচ্ছা,
দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা আমরা দেখলাম হচ্ছে ক্লোজড সিস্টেম। তার মানে শুধুমাত্র শক্তির পরিবর্তন হবে, ভরের কোনো পরিবর্তন হবে না। তো এই ধরনের সিস্টেমকে আমরা বলতেছি হচ্ছে ক্লোজড সিস্টেম। যে একটা পাত্র আছে, সেই পাত্রের উপর ঢাকনা দিয়ে টাইট করে লাগাই দিছি, তো সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লোজড সিস্টেম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা কি দেখলাম? এমন একটা সিস্টেম যেই সিস্টেমের ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে তাপ শক্তি বা কোনো ধরনের শক্তি যাইতেও পারে না, আসতেও পারে না। শক্তি যাইতেও পারে না, শক্তি আসতেও পারে না, এই ধরনের সিস্টেমকে আমরা কি বলি? এই ধরনের সিস্টেমকে আমরা বলি হচ্ছে আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। তো এই হচ্ছে তিন ধরনের সিস্টেম, ঠিক আছে? আইসোলেটেড সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ হইতে পারে কোনো একটা হাইটেক ল্যাবরেটরি, যেই ল্যাবরেটরিতে আমাদের নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন এই ধরনের রিয়াকশন গুলা সম্পন্ন হচ্ছে, যেই ধরনের সিস্টেমের ভিতরে, সেই সিস্টেম গুলাকে আমরা বলি হচ্ছে আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে? ওকে, সো আমরা তিন ধরনের সিস্টেম সম্পর্কে জেনে ফেললাম। আচ্ছা, এবার চলেন আমরা একটু সামনে আগাই। এবারে পারিপার্শ্ব, এটা খুব ছোট্ট করে একটু কথা বলে নিই আমরা পারিপার্শ্ব সম্পর্কে। খুব বেশি কিছু না, জাস্ট জেনে রাখা, একটি ব্যবস্থার চারপাশের সবকিছুকে পারিপার্শ্ব বলে। তো পারিপার্শ্বে আসলে বাতাস থাকতে পারে, পারিপার্শ্বে আসলে গ্যাস থাকতে পারে, পারিপার্শ্বে পানি থাকতে পারে, এরকম যে কোনো ম্যাটেরিয়াল থাকতে পারে, সারাউন্ডিংসে যা কিছু থাকতে পারে, সেই সবকিছুকে আমরা বলি হচ্ছে তার পারিপার্শ্ব, ঠিক আছে? না, এমন কোন সিস্টেম নাই যেই সিস্টেম শুধু ভর বিনিময় করবে। শুধু ভর বিনিময় করবে এমন কোন সিস্টেম নাই। শুধু ভর বিনিময় করবে এমন কোন সিস্টেম নাই। তিনটা সিস্টেম আছে, আমরা তিনটাই দেখছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। এরপরে চলে আসি তাপগতীয় স্থানাঙ্ক। তো এইটা আমরা আজকের ক্লাসে খুব বেশি পড়া হবে না, এটা জাস্ট আমরা জেনে রাখতেছি। তাপগতীয় স্থানাঙ্ক গুলা কি কি? তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে তিনটা। একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন, এবং আরেকটা হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা বা পরম তাপমাত্রা। সো এই তিনটা আইটেমকে আমরা কি বলি? এই তিনটা আইটেমকে আমরা বলি হচ্ছে একই সাথে তাপগতীয় স্থানাঙ্ক। মানে চাপের পরিবর্তন হইলে আয়তনের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হইলে তাপমাত্রা বা চাপের পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হইলে আয়তন, চাপ, এই সব কিছুর পরিবর্তন হয়। তো এই যে একটা সিস্টেমের এই তিনটা উপাদানের যে কোনো একটা উপাদান পরিবর্তন করলে, যে কোনো একটা সিস্টেমের তিনটা উপাদানের উপর সবকিছু ডিপেন্ড করে। একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে ভলিউম, একটা হচ্ছে টেম্পারেচার। তো এই যে প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার আছে, এই সব কিছুর যেখানে, ভাইয়া কমেন্ট গুলো বন্ধ করো তো। একটা মানুষের তো ধৈর্যেরও একটা লিমিট থাকে, তাই না বস? আই এম সরি, সরি। আমি দেখাইতে পারবো আমি লাস্ট 5 মিনিটে কি কি কমেন্ট আমার চোখের সামনে দেখছি। আমাদের সমস্ত ক্লাসের কমেন্ট টমেন্ট আর্কাইভ করা থাকে। ওকে, আসি, আসো এভাবেই ক্লাস করি। তো যে সকল রাশির মান কোন তাপগতীয় ব্যবস্থার অবস্থা নির্ধারণ করে সেগুলোকে তাপগতীয় স্থানাঙ্ক বলে। সো আমাদের তিনটা তাপগতীয় স্থানাঙ্ক আছে, একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে ভলিউম এবং একটা হচ্ছে টেম্পারেচার। এবং এই তিনটা পরস্পরের উপর নির্ভরশীল তিনটা জিনিস। প্রেসার পরিবর্তন হইলে আয়তন এবং তাপমাত্রার পরিবর্তন হয়, আয়তন পরিবর্তন হইলে চাপ এবং তাপমাত্রার পরিবর্তন হয়, আবার তাপমাত্রা পরিবর্তন হইলে আয়তন এবং চাপের পরিবর্তন হয়। তো এগুলা যারাই হচ্ছে মোটামুটি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা পড়ে আসছেন, তাদের মোটামুটি একটু জানা আছে যে প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার কন্টিনিউয়াসলি একজন আরেকজনের সাথে রিলেটেড। P1V1/T1 সমান P2V2/T2। একসময় আমরা দেখছিলাম চার্লসের সূত্র, একসময় আমরা দেখছিলাম বয়েলের সূত্র, একসময় আমরা দেখছিলাম গে লুসাক বা রেনোর চাপীয় সূত্র। তো এই যে সবগুলা সূত্র, এই সবগুলা সূত্রই বেসিক্যালি তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন নির্দেশ করে, তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন নির্দেশ করে। তো এই হচ্ছে আমাদের তিন রকম তাপগতীয় স্থানাঙ্ক। এগুলা নিয়ে আমাদের সামনে গেলে অনেক কথাবার্তা আছে, এবং এই চ্যাপ্টারের সাথে আদর্শ গ্যাস চ্যাপ্টারের কিছু কিছু কনসেপশন মিলে যাবে। প্রেসার ভলিউমের সাথে সম্পর্ক, বয়েলের সূত্র, ভলিউম টেম্পারেচারের সাথে সম্পর্ক, চার্লসের সূত্র, প্রেসার টেম্পারেচারের সাথে সম্পর্ক, রেনোর চাপীয় সূত্র। তো কিছু কিছু সম্পর্ক একটা একটার সাথে মিলবে। ওকে, সামনে আগাই। এখান থেকে আমরা জেনে নিলাম যে তাপগতীয় স্থানাঙ্ক।
আচ্ছা, এরপরে চলে আসি তাপগতীয় সাম্যাবস্থা। এইটা বেসিক্যালি আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে রেফার করে। তাপগতীয় সাম্যাবস্থার ব্যাপারটা কি, যে দুইটা সিস্টেম এমন একটা সিচুয়েশনে আসছে যখন তারা তাপ শক্তি আদান প্রদান করছে না। দুইটা সিস্টেম এমন একটা ব্যবস্থায় চলে আসছে বা এমন একটা সমতায় চলে আসছে, সহজ বাংলা কথায় উভয়ের তাপমাত্রা কি, উভয়ের তাপমাত্রা সমান হয়ে গেছে। তো এই যে উভয়ের তাপমাত্রা সমান হয়ে গেছে, এই উভয়ের তাপমাত্রা সমান হয়ে গেলেই তাপ শক্তির আর কোনো আদান প্রদান ঘটবে না। তো এই অবস্থাকে আমরা কি বলতে পারি, তাপগতীয় সাম্যাবস্থা। কি বলা হয়েছে দেখি, কোনো বিচ্ছিন্ন ব্যবস্থার চূড়ান্ত অবিচল অবস্থাকে তাপগতীয় সাম্যাবস্থা বলে। কোনো বিচ্ছিন্ন ব্যবস্থার, এই যে দেখো এখানে বিচ্ছিন্ন ব্যবস্থার কথা চলে আসছে, কারণ আমি কি বলছি, শক্তির কি হচ্ছে না, শক্তির কোনো আদান প্রদান হচ্ছে না। তো কোনো একটা বিচ্ছিন্ন ব্যবস্থায়, কোনো একটা আইসোলেটেড সিস্টেমের তো আমরা বৈশিষ্ট্যই জানি, যে বিচ্ছিন্ন ব্যবস্থা হইলে কি হবে, বিচ্ছিন্ন ব্যবস্থা হইলে শক্তির আদান প্রদানও হবে না। মানে শক্তির আদান প্রদান হওয়াটা কিন্তু সবচাইতে কমন ঘটনা। তাপ শক্তি হচ্ছে, এটা শুনেন সবাই, তাপ শক্তি হচ্ছে এমন একটা শক্তি, যেই শক্তি আমাদের এই পৃথিবীতে সবচাইতে বহুল ব্যবহৃত হয়। আপনি ভাত রান্না করেন, তাপ শক্তি। আপনি সূর্য থেকে তাপ শক্তি পাচ্ছেন, মানে সূর্য থেকে আলোও পাচ্ছেন, তাপ শক্তিও পাচ্ছেন। আপনি যে কোনো একটা গাড়ি চালাইতে যান, ইঞ্জিন চালাইতে যান, মোটর গাড়ি, বাস, ট্রেন, যে কোনো কিছু আপনি ব্যবহার করতেছেন হিট ইঞ্জিন। তো হিট এনার্জিকে শক্তি থেকে কাজে কনভার্ট করাটা সবচাইতে বেশি সহজ, কিন্তু আপনাকে বলছে বিচ্ছিন্ন ব্যবস্থা। তো বিচ্ছিন্ন ব্যবস্থা মানে কি, বিচ্ছিন্ন ব্যবস্থা মানে হচ্ছে শক্তির আদান প্রদান হবে না। তো এই যে শক্তির আদান প্রদান হচ্ছে না, এই না হওয়াটা কে ডিসাইড করতেছে, না হওয়াটা ডিসাইড করতেছে বিচ্ছিন্ন ব্যবস্থা। এবং এইটাকে কি বলছে, চূড়ান্ত অবিচল অবস্থা। তো চূড়ান্ত অবিচল অবস্থা মানে কি, চূড়ান্ত অবিচল অবস্থা মানে শক্তির পরিবর্তন বা শক্তির আদান প্রদানের পরিমাণ, শক্তির আদান প্রদানের পরিমাণ কি হবে, শক্তির আদান প্রদানের পরিমাণ হবে হচ্ছে জিরো। চূড়ান্ত অবিচল অবস্থা, ডেল ই। ডেল ই দিয়ে কি বুঝাইছি বাবু, ডেল ই দিয়ে বুঝাইছি হচ্ছে চূড়ান্ত অবিচল অবস্থা, শক্তির আদান প্রদান হবে না। ঠিক আছে, শুনেন, কারো মনে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, তো ওই প্রশ্নটা আপনি মার্ক করে রাখেন। আর আমি যেভাবে একই জিনিস 2-3 বার করে বলে দিচ্ছি, বুঝাই দিচ্ছি, প্রশ্ন আসার কথা না। তারপর আমি যখন মনে করব যে একটা সার্টেন টপিক পড়ানো হয়ে গেছে, যেই টপিকের উপরে পোলাপানদের কোশ্চেন থাকতে পারে, আমি তখন কমেন্ট করার অপশন দিব। বাট the way you communicate, the way you talk, it's hard to continue, it's hard to carry on. I love you বাচ্চা লোক, I'm sorry. আসো, দুষ্টামি করো না। কি করবা, কয়েকজন আমাকে লিখতেছিল, ভাই নোট করব, নোট করব, নোট করব। তুই নোট করবি কি করবি না সেটা, মানে ক্লাস করতেছস, তুই কি সিনেমা দেখতেছস নাকি, নেটফ্লিক্স চলতেছে নাকি, যে তুই গালে হাত দিয়ে তাকায় তাকায় দেখবি আল্লাহ কি সুন্দর সিনেমা হচ্ছে, নোট করবা, অবশ্যই নোট করবা, এটা জিজ্ঞেস করার কি আছে। এবং যেই ধরনের কমেন্ট আমি খুব বেশি অপছন্দ করি, ভাইয়া আমি না আগের ক্লাসটা করি নাই, আমি কি আজকের ক্লাস বুঝবো। মিনিমাম 50 জন বা 5 জন বা 10 জন, 5 জন 50 বার ওই কমেন্ট করছে, কেন রে বাবা, তুই আগের ক্লাস করিস নাই কেন, আজকের ক্লাসে জয়েন করার আগে তুই আগের ক্লাস দেখে আসিস নাই কেন। আবজাব কমেন্ট, কোথায় তোর কারণে সবার বাক স্বাধীনতা নষ্ট করার যে ব্যাপারটা। হইতে পারে অনেকে পিছে আমাকে গালিগুলি দিচ্ছে, এগুলো দেখার টাইম আছে, পিছে কত মানুষ গালি দিবে, আমাদের কি করতে হবে, আমাদের সামনে আগায় যাইতে হবে, আমাদের দেখতে হবে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। তো চলে আসেন, এই অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তির অনেক বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। আমি এখানে ছোট করে একটা কথা বলে দিচ্ছি, যখনই আমি দেখব অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি, আমি চিন্তা করব গ্যাসের ক্ষেত্রে এইটা হচ্ছে শুধুমাত্র গ্যাসের গতি শক্তি। অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি বলতে আমরা কি বুঝি, ইন্টারনাল এনার্জি বলতে আমরা বুঝি হচ্ছে গ্যাসের গতিশক্তি। কেন গ্যাসের গতিশক্তি বুঝি, কারণ গ্যাসের বিভব শক্তির মান প্রায় জিরো। গ্যাসের কি বলছি, মনোযোগ দিয়ে কথা শোনো, কোশ্চেন আসবে না। গ্যাসের বিভব শক্তির পরিমাণ প্রায় শূন্য। এই যে দেখেন আমি এখান থেকে হাত দিলাম, তো এখানে তো কেউ আমাকে ধাক্কায়
ঠেলা দিছে, বাধা দিছে, এই যে আমি হেঁটে চলে আসলাম, আমি কি কোনো রকম ধাক্কা ফেস করতেছি না। কিন্তু যে কোনো একটা কঠিন পদার্থকে ঠেলে সরাইতে আমাদের কিছুটা শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়। বা পানির মধ্য দিয়ে হাঁটতে গেলে পানির জন্য আমরা একটা বাধা পাই, সংঘর্ষ হয়, ধাক্কা খাই, সেটাকে আমরা পানির জন্য সান্দ্রবল নাম দিছি। তো ওগুলার দিকে যাওয়ার দরকার নেই। কথা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে তার বিভব শক্তি প্রায় নাই বললেই চলে। তো যখনই আমি গ্যাসের ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তির কথা বলবো, তখন আমি কি বলবো? আমি মনে মনে চিন্তা করব এইটা হচ্ছে গ্যাসের গতিশক্তি। এখন গ্যাসের গতিশক্তি হইতে পারে নানান ধরনের। গ্যাসের গতিশক্তি কি হইতে পারে? গ্যাসের গতিশক্তি হইতে পারে নানান ধরনের। যারাই হচ্ছে আদর্শ গ্যাস পড়ছেন, গ্যাসের গতিশক্তি নিয়ে পড়ালেখা করছেন, স্বাধীনতার মাত্রা যাদের জানা আছে তারা জানেন গ্যাসের গতিশক্তি হইতে পারে রৈখিক গতি, গ্যাসের গতিশক্তি হইতে পারে আবর্তন গতি বা ঘূর্ণন গতি, গ্যাসের গতিশক্তি হইতে পারে স্পন্দন গতি। তো স্পন্দন গতির কথা আমরা পড়ি নাই, কারণ এটা আমাদের লেভেলের জন্য বেশ বাইরে, এটা অনেক উচ্চ তাপমাত্রার দরকার হয়। সো স্পন্দন গতি আমাদের দরকার নাই। কিন্তু তার বাইরে যেই দুইটা গতি আছে, একটা হচ্ছে রৈখিক গতি এবং একটা হচ্ছে আবর্তন গতি বা ঘূর্ণন গতি। এই দুইটা গতি সম্পর্কে আমরা পড়ালেখা করে আসছি। এবং অভ্যন্তরীণ শক্তির সংজ্ঞা আমি এখনো যাইতে চাচ্ছি না, অভ্যন্তরীণ সংজ্ঞায় আমি পরে যাব। বাট এই যে বলে দিলাম যে অভ্যন্তরীণ শক্তি বললেই আমরা কি বুঝবো? অভ্যন্তরীণ শক্তি বললেই আমরা বুঝবো হচ্ছে গ্যাসের গতিশক্তি। তো এই যে অভ্যন্তরীণ শক্তি আসছে, এইটাকে ইউ দিয়ে লেখা হয়। অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দিয়ে লিখি, অভ্যন্তরীণ শক্তিকে আমরা লিখি হচ্ছে ইউ দিয়ে। তো খেয়াল করেন, আমরা যেটা জানি যে গ্যাসের কাইনেটিক এনার্জি সমান কি? গ্যাসের কাইনেটিক এনার্জি সমান হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইন্টু এন আর টি। ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইন্টু এন আর টি। তাইলে এখান থেকে আমি কি বলতে পারছি? খেয়াল করো, এখান থেকে আমি বলতে পারছি কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টেম্পারেচার। কেলভিন স্কেলে তাপমাত্রা বলা যায় না, কাইনেটিক এনার্জিটা হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রার সমানুপাতিক। এই যে এখান থেকে বলছে ডিগ্রিজ অফ ফ্রিডম বাই 2 কনস্ট্যান্ট, এন এর মান কনস্ট্যান্ট, আর এর মান মোলার গ্যাস ধ্রুবক এইটাও কনস্ট্যান্ট। তো আলটিমেটলি কাইনেটিক এনার্জি হচ্ছে তার পরম তাপমাত্রার সমানুপাতিক, আদর্শ গ্যাসের কনসেপ্ট। তো এইখানে আমাদের কি আসছে? এইখানে আসছে আমাদের ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। এবং অভ্যন্তরীণ শক্তি বললেই আপনি মনে মনে চিন্তা করবেন গ্যাসের গতিশক্তি। অভ্যন্তরীণ শক্তি বললে কি চিন্তা করবেন? গ্যাসের গতিশক্তি। তাহলে এখান থেকে আমি এরকম একটা কথা বলতে পারি যে ইন্টারনাল এনার্জি ইজ প্রপোর্শনাল হচ্ছে টেম্পারেচার। তাহলে খেয়াল করো, এখান থেকে মোটামুটি একটা ভালো সম্পর্ক আমরা জেনে গেছি, যেই সম্পর্ক আমাদের ফিউচারে কাজে লাগবে। সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি সমান ডফ বাই 2 ইন্টু এনআরটি, জানি আমরা। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক, ই কে প্রপোর্শনাল টু টি। তাহলে কাইনেটিক এনার্জি যদি পরম তাপমাত্রার সমানুপাতিক হয়, তাহলে ইন্টারনাল এনার্জিটাও পরম তাপমাত্রার সমানুপাতিক হবে। সিম্পল কথা, ঠিক আছে? তাহলে এবার আসেন আমরা একটু কেতাবি সংজ্ঞাটা দেখি, বইয়ের সংজ্ঞায় আমাদেরকে কি বলা আছে। এবং পরীক্ষায় যদি তোমাকে জিজ্ঞেস করে অভ্যন্তরীণ শক্তি বলতে কি বুঝো, তোমাকে এই সংজ্ঞাটাই লিখতে হবে। তো অভ্যন্তরীণ শক্তি বলতে কোনো বস্তুর কণিকা সমূহের স্পন্দন গতি, গতিশক্তি, আবর্তন গতি, গতিশক্তি, রৈখিক গতি, গতিশক্তি, সবগুলাই দেখো শক্তি, গতিশক্তির কথা বলছে। এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বিভিন্ন প্রকার বলের দরুন সৃষ্ট মোট যে শক্তি বস্তুর মধ্যে নিহিত থাকে এবং যে শক্তিকে কাজে ও অন্যান্য শক্তিতে রূপান্তর করা যায় তাকে বুঝায়। তো আলটিমেটলি এই সংজ্ঞাটা থেকেও আমি যদি একটু সারাংশ করি বা জিস্ট বাইর করি, তার মানে ওইটাই যে গ্যাসের অণুগুলার এলোমেলো ছুটাছুটির কারণে, গ্যাসের অণুগুলার রৈখিক গতি, ঘূর্ণন গতি এবং স্পন্দন গতি, এই গতিগুলার কারণে গ্যাসের মধ্যে মোট যতটুকু শক্তি সঞ্চিত অবস্থায় থাকে সেটাকেই আমরা কি বলছি? সেটাকেই আমরা বলছি ওর অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র বেসিক্যালি আমাদেরকে এই ইন্টারনাল এনার্জি সম্পর্কে ধারণা দিছে।
তার আগ পর্যন্ত ইন্টারনাল এনার্জি ছিল না, বিষয়টা এরকম না, ইন্টারনাল এনার্জি ছিল, কিন্তু সায়েন্টিস্টরা এই ব্যাপারটাকে এস্টাবলিশ করছে যে ইন্টারনাল এনার্জি দেয়ার ইজ সামথিং যেটা অ্যাকচুয়ালি তাপ শক্তির সাথে ডিরেক্টলি কানেক্টেড। তো এই আইডিয়াটা আমরা এই সম্পর্ক বা এই সূত্র থেকে পাইছি। তো এখান থেকে আমরা কি দেখলাম, ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তির সংজ্ঞাটা জেনে নিলাম। ঠিক আছে, এত বড় সংজ্ঞা লেখার দরকার নাই, সংজ্ঞা বইতে আছে, আপনার অ্যানোটেড পিডিএফ স্লাইডে আছে, এটা আপনি জানলেন। যেটা আপনার লেখা দরকার সেটা হচ্ছে এইটুকু জিনিস। ঠিক আছে, এইটুকু জিনিস তোমার লেখা দরকার, যে জিনিসগুলো সরাসরি বইতে দেওয়া নাই, বা ভাইয়া যে জিনিসগুলো লিখতেছে, টিচার যে জিনিসগুলো লিখতেছে, এগুলো আপনি লিখবেন। তোদেরকে আগে এটা পড়াইতে হবে, এটা তোমরা লিখবা, এটা তোমরা লিখবা না, এটা বইতে আছে, এটা অ্যানোটেড পিডিএফ। আসেন, অভ্যন্তরীণ শক্তি থেকে ছবি টবি এঁকে আপনাকে অভ্যন্তরীণ শক্তি বোঝানো হয়েছে। তো আলটিমেটলি তেমন আহামরি কিছু না। কোনো একটা গ্যাসের সিস্টেম যদি তাপ শক্তি সঞ্চয় করে, তখন সিস্টেমের আয়তন বাড়ে, গ্যাসের অণুগুলার ছোটাছুটি বৃদ্ধি পায়, গ্যাসের অণুগুলার কি হয়, ছোটাছুটি বৃদ্ধি পায়। তো এখান থেকে আমি যে সম্পর্কটা লিখে রাখতে পারি, যে সম্পর্কটা আমার জন্য পরবর্তীতে কাজে দিবে, সেটা হচ্ছে গ্যাসের তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তখন কাইনেটিক এনার্জি বা গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাবে, তখন ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে। সমানুপাতিক সম্পর্ক, সম্পর্কটা কি ছিল, এই যে দেখেন কাজে লাগবে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে তাপমাত্রা বাড়লে গতিশক্তি বৃদ্ধি পাবে, আর গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাওয়া। তো গ্যাসের তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়বে, ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে। গ্যাসের যদি তাপমাত্রা হ্রাস পায়, গ্যাসের তাপমাত্রা হ্রাস পাইলে তার গতিশক্তি হ্রাস পাবে এবং তার ইন্টারনাল এনার্জিও হ্রাস পাবে। খুব সিম্পল কথা। তো এই দুইটা কথা আমার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং আরেকটা ভেরি 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 ইম্পর্টেন্ট কথা আছে, যদি দেখেন এখান থেকে আমি কি দেখলাম, তাপমাত্রা যদি বাড়ে তাইলে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা যদি কমে যায় তাইলে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। তাইলে এখন কথা হচ্ছে যে যদি তাপমাত্রার পরিবর্তন না হয়, যদি তাপমাত্রার পরিবর্তন না হয়, অর্থাৎ যদি ডিটি এর মান 0 হয়, ডিটি দিয়ে কি বুঝাইছি, ডিটি দিয়ে বোঝানো হয়েছে পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। তো যদি তাপমাত্রার পরিবর্তন 0 হয়, কান খাড়া করে শুনেন, কারণ আলটিমেটলি এখন শোনা এবং লিখা ছাড়া আপনার আর কোনো কাজ নাই, শুনবেন এবং লিখবেন। তো তাপমাত্রার পরিবর্তন যদি না হয়, তাপমাত্রার পার্থক্য যদি 0 হয়, তখন অন্তস্থ শক্তির পরিবর্তনও হবে হচ্ছে 0। তাপমাত্রার পরিবর্তন যদি না হয়, তখন অন্তস্থ শক্তিরও কোনো পরিবর্তন হবে না, অন্তস্থ শক্তির পরিবর্তনের মান হবে হচ্ছে 0। এবং এইটা মনে করেন থার্মোডাইনামিক্সের অনেক বড় একটা কনসেপশন আপনি জেনে ফেললেন, যে এটা সামনে গিয়ে আরো বিস্তারিত ভাবে আপনি জানবেন। বাট এখান থেকে ছোট করে সমানুপাতিক সম্পর্ক দিয়ে বুঝাই দিলাম, খুব সিম্পল কথা। তাপমাত্রা বাড়ছে, গ্যাসের গতিশক্তি বাড়বে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। তাপমাত্রা কমছে, গ্যাসের গতিশক্তি কমছে, অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। তাইলে বাড়লে বাড়বে, কমলে কমবে। তাইলে যদি পরিবর্তন না হয় তাহলে পরিবর্তন হবে না। তাহলে তাপ শক্তি বা তাপ শক্তি না, মাই ব্যাড, তাপমাত্রা যদি গ্রহণ বা বর্জন না করে, তাপমাত্রা যদি গ্রহণ বা বর্জন না করে, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন হবে না। ডিটি এর মান যখন 0, তখন ডিইউ, অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে 0। ডিইউ দেখে কেউ আবার মনে করিস না ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, ওইটা বড় ডিইউ, এটা ছোট ডিইউ। ঠিক আছে, ওকে ফাইন। সো এখান থেকে আমরা তাপগতীয় সাম্যাবস্থা আমরা কি কি পড়লাম একবার দেখে আসি হালকা করে। আমরা বিভিন্ন ধরনের সিস্টেম সম্পর্কে জানছি, সিস্টেম 3 প্রকার, সেগুলোর কথা বলছি, ওকে ফাইন। এরপরে পরিপার্শ্বের কথা বলছি। পারিপার্শ্বিক ব্যবস্থা বলা হয় পরিপার্শ্ব, মানে সহজ সঠিক উচ্চারণটা পরিপার্শ্ব। ঠিক আছে, আর অন্যভাবে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে পারিপার্শ্বিক, পারিপার্শ্বিক চারপাশের, আর পরিপার্শ্ব। ঠিক আছে, ওকে ফাইন। তো এরপরে তাপগতীয় স্থানাঙ্কের কথা বললাম, প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার। এরপরে তাপগতীয় সাম্যাবস্থার কথা বললাম, যে চূড়ান্ত অবিচল অবস্থা, কোনো তাপ শক্তি আদান প্রদান হবে না, কোনো তাপ শক্তি আদান প্রদান হচ্ছে না, এটাকে আমরা বলছি হচ্ছে চূড়ান্ত অবিচল অবস্থা। এবং এইটা কোথায় ঘটবে, এটা শুধুমাত্র বিচ্ছিন্ন সিস্টেমে ঘটাটা খুব বেশি মানে কমন আর কি। আচ্ছা,
এরপরে আমরা চলে আসছি হচ্ছে গ্যাসের অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তির কাছে, যেটা গ্যাসের গতিশক্তি বলেই আমি মনে মনে জানবো, মনে মনে চিন্তা করব। তো গ্যাসের গতিশক্তি তাপমাত্রার সমানুপাতিক, তাইলে অন্তস্থ শক্তিও হবে তাপমাত্রার সমানুপাতিক। তাইলে এখান থেকে কি দেখলাম, তাপমাত্রা বাড়লে অন্তস্থ শক্তি বাড়বে, তাপমাত্রা কমলে অন্তস্থ শক্তি কমে যাবে, এবং যদি তাপমাত্রার পরিবর্তন না হয় তাহলে অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। সিম্পল কথা। ওকে, তো এই গেল এক ধরনের কথাবার্তা, আমরা অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি জানলাম। তো কেন আসলে আমরা হুট করে অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তিকে চিনছি, বা এটা আমাদের দরকার কেন, এটা জানলে কি হবে? কারণ আমরা বেসিক্যালি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা নিয়ে একটু পড়ালেখা করতে চাই, এবং এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ভিতরেই এই অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তির ধারণাটা নিহিত আছে। তাহলে আসেন আমরা কিভাবে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং এই অন্তস্থ শক্তিকে কাজে লাগাইতে পারি, বা এটা কিভাবে আমাদের সামনে রিপ্রেজেন্টেড হয়েছে, আসেন আমরা সেটাকে দেখি। আসসালামু আলাইকুম স্যার, আসবেন নাকি? স্যার আপনি যা করেন স্যার, অদ্ভুত অদ্ভুত স্যার, বুঝলেন না? আসেন বাচ্চা লোক, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে দুই ধরনের মতবাদ আছে। একটা হচ্ছে জুলের মতবাদ, বিজ্ঞানী জুল যেই মতবাদটা দিছিলেন সেইটা, এবং আরেকটা হচ্ছে ক্লসিয়াসের মতবাদ। দুইটাই সঠিক, এবং একটার সাথে আরেকটার কোনো সংঘর্ষ নাই, যে জুলের মতবাদ সত্যি হইলে ক্লসিয়াসের মতবাদ মিথ্যা, না, এরকম কোনো কথা নাই। ক্লসিয়াসের মতবাদও ঠিক আছে, জুলের মতবাদও ঠিক আছে। আজকে না বস, কিসে কি আমার রুমমেট আসছে? মানে আমার রুমমেটের আসার কথা, আই ডোন্ট নো। যা গতকালকে আসছিল তখন আমি নেমে গেছি, আমি নিচে নেমে গেছি, হুমায়ুন আমাকে, ক্লাস হচ্ছে তো, অদ্ভুত ব্যাপার, আমি বুঝলাম না। হ্যাঁ আসো বাচ্চা লোক, যেটা বলছিলাম, ফার্স্টে আসেন আমরা জুলের মতবাদটা শিখি। এইটা বেসিক্যালি মোর লাইক অ্যান রিলেশনশিপ, এ রিলেশনশিপ বিটুইন হিট এনার্জি অ্যান্ড ওয়ার্ক ডান। তাপ শক্তির সাথে কাজের সম্পর্ক বলছে হচ্ছে এই জুলের মতবাদ, এবং ক্লসিয়াসের যে মতবাদ আছে এইটাই বেসিক্যালি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র হিসেবে বহুল ব্যবহৃত। তো আমাদেরকে এই জিনিসটাই জানতে হবে অনেক বেশি করে, বাট তার আগে ছোট করে যেটা আছে সেটা জেনে আসি। তো খুব সিম্পল কথা বলছে, যখন কাজকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তর করা হয়, বা তাপ শক্তিকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তর করা হয়, খুব সিম্পল কথা, তাপ শক্তিকে কাজে রূপান্তর করব, এইটার উদাহরণ মানে আমাদের জীবনে মরণে প্রতিদিন। ওই যে বললাম, আপনি একটা মোটরসাইকেল চালাচ্ছেন, আপনি একটা গাড়ি চালাচ্ছেন, আপনি বাস চালাচ্ছেন, ট্রাক চালাচ্ছেন, আপনি বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রিতে আপনি বিভিন্ন মেশিনারিজ চালাচ্ছেন, আলটিমেটলি সকল ক্ষেত্রে আপনি তাপ শক্তিকে কাজে রূপান্তর করতেছেন। আপনি সব ক্ষেত্রে কি করতেছেন? তাপ শক্তিকে কাজে রূপান্তর করতেছেন। তো তাপ শক্তিকে যখন আমরা কাজে রূপান্তর করি, বা কাজকে যখন আমরা তাপ শক্তিতে রূপান্তর করি, তখন যেটা হয়, কি হয় বাবা, তখন কাজ এবং তাপ বা তাপ শক্তি পরস্পর সমানুপাতিক হয়। কাজ এবং তাপ শক্তি কি হয়? কাজ এবং তাপ শক্তি পরস্পর সমানুপাতিক হয়। তো এই যে সমানুপাতিক সম্পর্ক, এইটাকে যদি আমি একটু ভেঙে লিখে দেই, তাহলে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে ডব্লিউ সমান জে এইচ। জে দিয়ে আমরা কি বুঝি? জে দিয়ে আমরা বুঝি হচ্ছে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক, তাপের যান্ত্রিক তুলনাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। ডব্লিউ সমান হচ্ছে জে এইচ, তাপের যান্ত্রিক তুলনাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। তো আমি আবারও একটু সংজ্ঞাটা বলি, খুব সিম্পল কথা, আমাদের পরিবেশে প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে এই ঘটনাটাই আমরা অজস্রবার ঘটাচ্ছি, আমরা তাপ শক্তিকে কাজে রূপান্তর করছি। তো তাপ শক্তিকে কাজে রূপান্তর করলে, বা উল্টাটা যদি হয়, কাজকে যদি তাপ শক্তিতে রূপান্তর করা যায়, তখন কাজ এবং তাপ শক্তি পরস্পর সমানুপাতিক হয়। খুব ইজি কথা, যত বেশি ফুয়েল বার্ন করবেন তত বেশি তাপ শক্তি উৎপন্ন হবে, তত কাজের পরিমাণ বাড়বে। তো তাপ শক্তি যত বেশি হবে কাজের মান তত বেশি হবে। এটা চিন্তা করা কি খুব বেশি কঠিন? আই ডোন্ট থিঙ্ক সো, যে এটা ফিল করা যায়। হ্যাঁ হ্যাঁ, তাপ শক্তি থেকে কাজ হচ্ছে, তো শক্তি যত বাড়বে কাজের মানও তত বৃদ্ধি পাবে। তো ডব্লিউ প্রপোর্শনাল হচ্ছে এইচ, এখান থেকে ডব্লিউ সমান হচ্ছে জে এইচ। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি তাপের, যেটাকে বলছি হচ্ছে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা বা জুল তুলনাঙ্ক, অনেক কিছু। তো এইটা গেল হচ্ছে শুধুমাত্র একটা ধারণা বা মতবাদ। এই ধারণা, এই মতবাদ বা ইভেন এই সূত্র নিয়ে আপনার কিন্তু খুব বেশি ম্যাথ করা লাগবে না। যেইটা খুব বেশি করা লাগবে হচ্ছে
পরের যেই কেসটা আছে ক্লসিয়াসের মতবাদ, এইটার ক্ষেত্রে। তো এই ক্লসিয়াসের মতবাদটা আসেন খুব ভালো করে একটু বুঝি, দলাই মালাই করি, তারপর আমরা এটা থেকে নতুন কিছু জিনিসপত্র দেখতে পাবো এবং কিছু ম্যাথ ট্যাথও সলভ করব। তো সবার খুব বেশি মনোযোগ আমি আশা করছি এই জায়গায়। তো খেয়াল করেন ক্লসিয়াসের মতবাদে কি বলা হয়েছে। ক্লসিয়াসের মতবাদে সিম্পল যে জিনিসটা বলা হয়েছে, জাস্ট আমি তোমাকে একটা ছোট ছবি এঁকে যদি বুঝাই, ধরো এইটা হচ্ছে একটা তাপগতীয় সিস্টেম। এইটা কি আছে, একটা তাপগতীয় সিস্টেম আছে। এই জায়গায় হচ্ছে একটা পিস্টন দেওয়া আছে, যেই পিস্টনটা উপরে উঠতে পারে নিচে নামতে পারে। এই পিস্টনের ভিতরে অনেকগুলা গ্যাসের অণু পরমাণু আছে। এই পিস্টনের ভিতরে অনেকগুলা কি আছে, এই পিস্টনের ভিতরে অনেকগুলা গ্যাসের অণু পরমাণু আছে। এখন আপনি যদি বাইরে থেকে কোনো তাপ শক্তি সরবরাহ করেন, বাইরে থেকে আপনি যদি তাপ শক্তি, সংজ্ঞায় কি লেখা আছে ওগুলা দেখার দরকার নাই, আমি যেটা বুঝাচ্ছি সেটা বুঝেন। বাইরে থেকে আপনি কি সরবরাহ করলেন বাবুরা? বাইরে থেকে আপনি সরবরাহ করলেন হচ্ছে তাপ শক্তি। তো ওই যে শুরুতেই কি বলছিলাম যে গ্যাসের গতিশক্তি হচ্ছে তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এই সিস্টেমে যখন বাইরে থেকে তাপ শক্তি ঢুকবে তখন গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পাবে। খুব সিম্পল কথা, তাপ শক্তি শোষণ করতেছি, তো তাপ শক্তি শোষণ করলে তাপমাত্রার মান ধীরে ধীরে বাড়বে। তো এই যে তাপমাত্রার মান বাড়ছে, এই তাপমাত্রার মান বাড়ার কারণে গ্যাসের গতিশক্তি বাড়বে। গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাইলে গ্যাসের অন্তস্থ শক্তিও বৃদ্ধি পাবে, কারণ গতিশক্তি অন্তস্থ শক্তি দুইটা সেম জিনিস। তাহলে এই সিস্টেম থেকে বাইরে থেকে যদি তাপ শক্তি ঢুকে, তাপ শক্তি ঢুকলে পরে গ্যাসের গতিশক্তি বা অন্তস্থ শক্তির গতিশক্তি বা অন্তস্থ শক্তির একটা পরিবর্তন ঘটবে। গতিশক্তি বা অন্তস্থ শক্তির কি হবে? গতিশক্তি বা অন্তস্থ শক্তির একটা পরিবর্তন ঘটবে। ওকে ফাইন, গতিশক্তি বা অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটলো। এরপরে গিয়ে যেই ঘটনাটা ঘটবে, এই যে গ্যাসের অণুগুলো আছে তাদের তো কন্টিনিউয়াস ছুটাছুটি ধাক্কাধাক্কি আছে। তো এই কন্টিনিউয়াস ছুটাছুটি ধাক্কাধাক্কি করতে করতে ওরা বিভিন্ন দেয়ালে চাপ প্রয়োগ করবে। বাম পাশের দেয়ালে চাপ প্রয়োগ করবে, ডান পাশের দেয়ালে চাপ প্রয়োগ করবে, নিচের দেয়ালে চাপ প্রয়োগ করবে, চতুর্দিকে ওরা হচ্ছে চাপ প্রয়োগ করবে। এই যে চতুর্দিকে ওরা চাপ প্রয়োগ করতেছে, এই চতুর্দিকে চাপ প্রয়োগ করতে গিয়ে ওরা দেখবে যে বাকি তিন দিকে তো সলিড দেয়াল, পাত্রের দেয়াল, এখানে কোনো পরিবর্তন ঘটাইতে পারতেছে না। কিন্তু এই পাশে আছে হচ্ছে একটা পিস্টন। তো এই পিস্টনটাকেও কি করবে? ধাক্কা দিয়ে উপরে নিয়ে যাবে। তো পিস্টনটাকে যদিও ধাক্কা দিয়ে উপরে নিয়ে যায়, তখন যদি পিস্টনের অবস্থা হয় এই রকম, তাহলে এইটুকু অংশে কি হয়েছে? এইটুকু অংশে সিস্টেমটার আয়তন বৃদ্ধি পাইছে না? এটা কি বুঝিস তোরা? একটা পাত্র আছে, পাত্রের উপরে একটা সিলিন্ডারের উপরে একটা পিস্টন দেওয়া আছে। তো গ্যাসের পার্টিকেল গুলা যখন নিচ থেকে ধাক্কা দিচ্ছে, তখন এই পিস্টনটা কি করছে? পিস্টনটা কিছুটা উপরে উঠে গেছে। তো এখানে যেটা হচ্ছে বাবা, এইখানে আয়তনের পরিবর্তন ঘটতেছে। এখানে কি ঘটতেছে? এখানে আয়তনের পরিবর্তন ঘটতেছে। তো আলটিমেটলি এখানে তিনটা জিনিস হচ্ছে। তাপ শক্তির গ্রহণ বা বর্জন কিছু একটা হচ্ছে, তাপ শক্তির পরিবর্তন ঘটলে গতিশক্তি বা অন্তস্থ শক্তি পরিবর্তন হচ্ছে, এবং অতঃপর আয়তনের একটা পরিবর্তন ঘটতেছে। এবং এই যে আয়তনের পরিবর্তনটা ঘটলো, কোথায় লিখবো? আয়তনের যে পরিবর্তনটা ঘটছে, এই আয়তনের পরিবর্তনটার সাথে তুমি জাস্ট একটু ছোট করে চিন্তা করো না যে তোমার ত্বরণ হয়েছে না? একটু ছোট করে চিন্তা করলে আমি কি পাচ্ছি? যে এখানে এক ধরনের সরণ হয়েছে। তো এই যে আয়তনের পরিবর্তন হইল, এই আয়তনের পরিবর্তনকে আমরা কি বলতে পারি? আয়তনের পরিবর্তনকে আমরা বলতে পারি হচ্ছে কৃতকাজ। কৃতকাজের সাথে রিলেটেড কিছু একটা ঘটনা। আলটিমেটলি তিনটা ঘটনা আছে। এক হচ্ছে তাপ শক্তি গ্রহণ বা বর্জন,
দুই হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন, আর 3 নাম্বার হচ্ছে আয়তনের পরিবর্তন বা কৃত কাজ। কেন আয়তনের পরিবর্তন আর কৃত কাজ একসাথে লিখছি? কারণ খুব সিম্পল কথা, আয়তন বাড়ছে তাইলে এখানে সরণ ঘটছে, পিস্টনের একটা সরণ ঘটছে। তো ওই সরণটাকে আমরা কি করি? সরণটাকে আমরা হচ্ছে কাজের সাথে রিলেট করতে পারি। আমরা জানি বল প্রয়োগে যদি কোনো বস্তুর সরণ ঘটে তাইলে একটা কাজের মান এখান থেকে আমরা বের করে ফেলতে পারি। তো আসেন এইবার আমরা বাংলা কথাগুলা, কেতাবি কথাগুলা দেখি কি বলা হয়েছে। স্যার কেতাবি কথা, বাংলা কথা কেন যে দিচ্ছেন? স্যার আইসেন না প্লিজ, ধ্বংস করবেন। তো আসি, যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয় বা ব্যবস্থা কর্তৃক তাপ গৃহীত হয়, তখন এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে বা তাপমাত্রা বৃদ্ধি করে। তার মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা তাপমাত্রা বৃদ্ধি এই দুইটা কোরিলেটেড। তাপমাত্রা বৃদ্ধি পাইলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস পাইলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পন্ন করতে ব্যয় হয়। তাহলে কিছুটা তাপ শক্তি শোষণ করছিল, এই যে এই ছবি থেকে বুঝো, কিছুটা তাপ শক্তি শোষণ করছিল। এই তাপ শক্তি শোষণ করার কারণে গ্যাসের অণুগুলার ছুটাছুটি ধাক্কাধাক্কি মারামারি বেড়ে গেছে। তার মানে গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাইছে। গতিশক্তি বৃদ্ধি পাওয়ার পরে আরো ধাক্কাধাক্কি করতেছিল গ্যাসের অণুগুলা। তখন এই তিন পাশের দেয়াল তো সলিড, এটাকে কোনো কিছু চেঞ্জ করতে পারে নাই, কিন্তু উপরের পিস্টনটা ছিল মুভেবল পিস্টন। একটা মানে সরণ ঘটানো সম্ভব এরকম একটা পিস্টন দেওয়া আছে, মুভিং পিস্টন। তো এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে উপরে নিয়ে গেছে। তো এই জায়গায় কি হয়েছে? একটা আয়তনের পরিবর্তন হয়েছে বা একটা কাজ ঘটছে। তো এইখান থেকে আমরা কি পাইছি? এইখান থেকে আমরা পাই হচ্ছে যে তাপ শক্তির পরিবর্তন। তাপ শক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ। তাপ শক্তির পরিবর্তন ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কাজ। বা এইখান থেকে আমরা এইটা মনে রাখি, দুইটাই সূত্র আছে, দুইটাই একই ফরম্যাটের সূত্র। ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। ডেল্টা দিয়েও আপনি সূত্রটা লিখতে পারেন। ডেল্টা কিউ দিয়ে বুঝায় তাপ শক্তির পরিবর্তন, ডেল্টা ইউ দিয়ে বুঝায় অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডেল্টা ডব্লিউ দিয়ে বুঝায় কৃত কাজ। তো ডেল্টা দিয়ে লেখা যেই কথা, ডি দিয়ে লেখাও একই কথা। তো আমরা ডি এর সূত্রটা মনে রাখি, বা এটা দিয়ে বেশি ব্যবহৃত হয়, এটাই ব্যবহার করতে আমরা কমফোর্ট ফিল করি, যে ডি কিউ সমান সমান হচ্ছে ডি ইউ যোগ ডি ডব্লিউ। ডিকিউ সমান কি? ডিকিউ সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ। ডিকিউ মানে কি? ডিকিউ মানে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ শক্তি। ডিকিউ মানে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ শক্তি। ডিইউ মানে কি? ডিইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডিডব্লিউ মানে হচ্ছে কৃত কাজ। তাহলে যেইটুকু তাপ শক্তি শোষণ করছে, যেইটুকু তাপ শক্তি শোষণ করছে ওইটুকু তাপ শক্তি কি হয়েছে? ওইটুকু তাপ শক্তি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাইছে এবং অবশিষ্ট তাপ শক্তি কৃত কাজে ব্যয় হয়েছে। তো এই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বেসিক মোদ্দা কথা। এবং এইটুকু ব্যাপার যদি আপনি আয়ত্ত করতে পারেন, এইটুকু সূত্র যদি আপনার মাথায় থাকে, সূত্রের ব্যবহার আমরা দেখব। বাট তার আগে একটু আমি খুব রিস্কের উপরে আপনাদেরকে বাক স্বাধীনতা ফেরাই দিতে যাচ্ছি। তা আপনারা দয়া করে বাক স্বাধীনতার মানে অপচয় অপব্যয় কইরেন না, ঠিক আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র এই পৃষ্ঠার উপরে যা লেখা আছে, এইটুকুর ভিতরে আপনাদের কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা, বুঝি নাই, পারি নাই, এরকম যে কোনো কিছু থাকলে দয়া করে কমেন্টে জানান, আমি ওয়েট করতেছি। তুলনাঙ্ক মানে এক ধরনের কনস্ট্যান্টের কথা বলা হয়েছে, তাপের যান্ত্রিক তুলনাঙ্ক, ঠিক আছে? গতিবিদ্যার অ্যাডভান্স প্রবলেম সলভিং পরে করাবো। গতিবিদ্যার অলরেডি প্রাসের উপরে একটা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস করাইছিলাম, সো এরপরে আমাদের তাপগতিবিদ্যা শুরু হয়ে গেছে। তো এই কারণে আমরা আর খুব বেশি আগাই নাই। মারুফা ইসলাম কি বুঝেন নাই? মারুফা ইসলাম কি বুঝেন নাই? ডিকিউ মানে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ শক্তি। ডিকিউ মানে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ শক্তি। চাপ বাড়লে আয়তন বাড়ে। কে বলছে চাপ বাড়লে আয়তন বাড়ে? চাপ বাড়লে আয়তন বাড়ে। রবার্ট বয়েল, বয়েল তো কবর থেকে কান্দে আসবে।
বয়েল তো কবর থেকে কান্নাকাটি করবে, হ্যাঁ হ্যাঁ চাপ বাড়লে বলে আয়তন বাড়ে। কি হইলো বুঝলামই না। ডব্লিউ দিয়ে কৃতকাজ বুঝায়, এইচ দিয়ে তাপ শক্তি বুঝায়। ডব্লিউ দিয়ে কৃতকাজ বুঝায়, এইচ দিয়ে তাপ শক্তি বুঝায়। ডিইউ মানে অন্তস্থ শক্তির পরিবর্তন। ডিইউ মানে অন্তস্থ শক্তির পরিবর্তন। চমৎকার, আদর্শ গ্যাস ক্লাস করেননি, চমৎকার, আমাদের কোয়ার্টার ওয়ানে আদর্শ গ্যাস পড়ানো হয়েছে। ডিওএফ মানে ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। যে দিয়ে বুঝায় তাপের যান্ত্রিক তুলনাঙ্ক, যে দিয়ে বুঝায় তাপের যান্ত্রিক তুলনাঙ্ক। ডিডব্লিউ মানে হচ্ছে কৃতকাজ, ডিডব্লিউ মানে হচ্ছে কৃতকাজ। ছোঁয়া, কি অবস্থা ছোঁয়া, কেমন আছিস? আচ্ছা, চাপ বাড়লে আয়তন কমে, বুঝতে পারছিস, ঠিক আছে। এই চ্যাপ্টারে কি এরকম, এই চ্যাপ্টারের ফর্মুলা সম্পর্কে এখনো ধারণাই হয় নাই তোদের, মাত্র তো 2 নাম্বার লেকচার, মাত্র তো 2 নাম্বার লেকচার ভাই। ডিকিউ মানে হচ্ছে তাপ শক্তির পরিবর্তন, যারাই কমেন্ট করছো, ডিকিউ মানে হচ্ছে তাপ শক্তির পরিবর্তন। ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডিডব্লিউ মানে কৃতকাজ। ডিকিউ মানে এই যে লেখা আছে বাবা, তাপ শক্তির পরিবর্তন ডিকিউ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ, কৃতকাজ ডিডব্লিউ। তিনোটা জিনিসই লেখা আছে, তিনোটা জিনিসই লেখা আছে। খুব সিম্পল কথা। যে এর একটা মান আছে সেইটা আবার তাপ শক্তির এককের উপর নির্ভর করে। তাপ শক্তির একক জুলে বসাইলে যে এর মান একরকম, তাপ শক্তির একক ক্যালোরিতে বসাইলে যে এর মান আরেক রকম। তো ওইটা আপাতত আমাদের দরকার নাই, ঠিক আছে। এই দেখি উপরে যাও তো, টেম্পারেচার বাড়াইলে কি হবে। এই ধ্রুব হাসানকে ধরো তো, এই যে নিচে নামো, নিচে নামো। ধ্রুব হাসানকে ছুটি দাও, ধ্রুব হাসানকে ক্লাস থেকে ছুটি দাও। ধ্রুব যাও গা। আরে বেচারা শোনা পর্যন্ত থাকতে পারে নাই, চলে গেছে। আরে রাকিব ভাই, রাকিব ভাই যে কি খারাপ। রাকিব ভাই ধন্যবাদ, লাভ ইউ, লাভ ইউ। ডিগ্রিজ অফ ফ্রিডম, আদর্শ গ্যাস পড়ে আসো, ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, আসি। রাকিব ভাই অনেক কমেন্ট করছে, ওরা, ওদেরকে একটু রেস্ট দেন, এত কমেন্ট করে ওরা কি করবে। আচ্ছা, তো এই জায়গায় চলে আসেন, এই জায়গায় চলে আসেন কৃতকাজ। তোদের জন্য রেকর্ডেড ক্লাসই ভালো, তোরা কমেন্ট করার লায়ক না। কৃতকাজ ডিডব্লিউ সমান, খুব নর্মালি আমরা কি লিখতে পারি, এফ ডট ডিএস লিখতে পারি না। কৃতকাজ ডিডব্লিউ সমান কি, এফ ডট ডিএস, বল ইন্টু সরণ, এফ ডট ডিএস লেখা যায়। তাহলে এই যে এফ ডট ডিএস লিখছি, এইটাকে লিখতে পারি এফ ওভার এরিয়া ইন্টু, এরিয়াটা বেশি নিয়ে আসছি না, এরিয়াটা তো বেশি নিয়ে আসছি, তাহলে এরিয়াটা আবার কাটাকাটি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তো এখান থেকে লিখতে পারি এরিয়া ইন্টু ডিএস। তো এরিয়া এরিয়া কি হবে, এরিয়া এরিয়া কাটাকাটি যাবে, আলটিমেটলি এফ ডট ডিএস, এফ ডট ডিএসই থাকবে। এখন এফ ডিভাইডেড বাই এ, বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল মানে কি, একক পৃষ্ঠের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে, একক পৃষ্ঠের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে হচ্ছে বলা হয় চাপ। তাহলে এইখান থেকে কি লিখবো, এইখান থেকে লিখবো পি, প্রেসার। চাপের মান হচ্ছে পি, প্রেসার। এবং এ ডট ডিএস, এ ডট ডিএস এখান থেকে কি বুঝাচ্ছে, এটা একটু বুঝেন। নর্মালি আমরা কি জানি, নর্মালি আমরা জানি হচ্ছে আয়তন, আয়তন ভি সমান কি, আয়তন ভি সমান হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আয়তন ভি সমান হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তো এটাকে এ ডট এল না লিখে আমি এ ডট এসও লিখতে পারি। মানে এল এবং এস এই দুইটা দিয়ে কি বুঝাচ্ছি, এল দিয়েও বুঝাচ্ছি দৈর্ঘ্য, এস দিয়েও বুঝাচ্ছি দৈর্ঘ্য, এল দিয়েও বুঝাচ্ছি দৈর্ঘ্য, এস দিয়েও বুঝাচ্ছি কি দৈর্ঘ্য। আচ্ছা, এখন আয়তন না লিখে, আয়তন না লিখে আমি যদি আয়তনের পরিবর্তন লিখতে চাই, আমি যদি লিখতে চাই হচ্ছে আয়তনের পরিবর্তন, সো এই আয়তনের পরিবর্তন ডিডব্লিউ সমান কি হবে, ডিডব্লিউ সমান হবে হচ্ছে, খেয়াল কর, সরি ডিডব্লিউ না, ডিডব্লিউ না, মাই ব্যাড, আয়তনের পরিবর্তন হবে হচ্ছে ডিভি, আয়তনের পরিবর্তন হবে ডিভি। তো এই ডিভি এর জায়গায় লিখতে পারবো এ ডট ডিএল অথবা এ ডট ডিএস। ডিএস মানে কি, ডিএস মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, ডিএস মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। যেমন এই যে সিস্টেমটা দেখাইছিলাম, এটা যদি একটা সিলিন্ডার হয়, এই সিলিন্ডারের মধ্যে এই যদি হচ্ছে
একটা পিস্টন আমার জন্য দিয়ে দেওয়া থাকে এবং গ্যাসের ধাক্কা খেয়ে যদি পিস্টনটা কিছু দূর উপরে উঠে যায়, গ্যাসের ধাক্কা খেয়ে পিস্টনটা যদি কিছু দূর উপরে উঠে যায়, তাহলে কদ্দূর উপরে উঠছে আমি ধরে নিলাম ডিএস পরিমাণ উপরে উঠছে। তাহলে আয়তনের পরিবর্তনটা কি হবে? আয়তনের পরিবর্তনটা হবে এ ডট ডিএস। তাহলে এই যে দেখো এ ডট ডিএস আছে, এই এ ডট ডিএস কে আমরা কি লিখতে পারবো? এ ডট ডিএস কে লিখতে পারবো আয়তনের পরিবর্তন। তাহলে এইখান থেকে আরেকটা ভালো কনসেপশন, বেসিক কনসেপশন আমরা পাইলাম যে কোনো তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজ সমান আমরা কি বলতে পারি? তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজ সমান আমরা বলতে পারি হচ্ছে পি ইন্টু ডিভি। তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজ সমান আমি বলতে পারি হচ্ছে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কৃত কাজের জন্য সূত্র। নর্মালি বল ইন্টু সরণ মানেই হচ্ছে কৃত কাজ। তো এই বল ইন্টু সরণকে কি করছি? ক্ষেত্রফল দিয়ে ভাগ করছি, ক্ষেত্রফল দিয়ে গুণ করছি। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন। তো এইখানে দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে ডিভি, আয়তনের পরিবর্তন। পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন, এটাকে কি লিখতে পারি? ডিভি বা আয়তনের পরিবর্তন। তাহলে তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজ সমান কি? কৃত কাজ সমান হচ্ছে পি ইন্টু ডিভি। খুবই উপকারী একটা সূত্র, খুবই কাজে লাগবে এবং এই সূত্রের উপরেও পরবর্তীতে আরো অনেক ডেভেলপমেন্ট আমরা করব। তাহলে খেয়াল করেন, এখান থেকে আপনার যেই জিনিসগুলো জানা লাগবে, ফার্স্ট অফ অল জানা লাগবে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে ডিকিউ সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ। ডিকিউ সমান কি? আবারও বলে দিচ্ছি, প্লিজ কান খাড়া করে মাথা ক্লিয়ার করে শোনেন। ডিকিউ মানে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ শক্তি, মানে তাপ শক্তির পরিবর্তন। ডিইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তির পরিবর্তন। ডিডব্লিউ মানে হচ্ছে কৃত কাজ, আয়তনের বৃদ্ধি বা আয়তনের হ্রাস। এবং এইখান থেকে আমরা কি দেখলাম? ডিডব্লিউ সমান কি? ডিডব্লিউ সমান হচ্ছে পি ইন্টু ডিভি, বা এখান থেকে আমরা বলতে পারি কাজ সমান কি? কাজ সমান হচ্ছে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। এবার আমরা একটু সামনে যাই। সো এখান থেকে তেমন কিছু নাই, এখান থেকে তোমাকে এইটাই বলা হয়েছে, খুব সিম্পলি বলা হয়েছে তাপ শক্তি ঢুকবে কোন একটা সিস্টেমের ভিতরে। তো যতটুকু তাপ শক্তি ঢুকবে, শক্তির নিত্যতা সূত্র আমাদেরকে কি বলছে? শক্তির নিত্যতা সূত্র আমাদেরকে বলছে যে শক্তি সৃষ্টিও করা যাবে না, শক্তি ধ্বংসও করা যাবে না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হবে, কনভার্টেড হবে। তো এই পরিবর্তন বা কনভার্সনটাই আমরা কিভাবে দেখছি? এই পরিবর্তন বা কনভার্সনটাই আমরা দেখছি ডিকিউ সমান সমান আসে হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ, বা এইখান থেকে আমরা লিখতে পারি ডিকিউ সমান সমান হচ্ছে ডিইউ যোগ পি ইন্টু ডিভি। তার মানে যদ্দূর তাপ শক্তি শোষণ করছে বা যদ্দূর তাপ শক্তি বর্জন করছে, সেইটা অন্তস্থ শক্তির পরিবর্তন এবং কৃত কাজ, এই দুই দিকে ব্যয় হয়ে যাবে। অন্তস্থ শক্তির পরিবর্তন এবং কৃত কাজ, এই দুই দিকে ব্যয় হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন? তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্রেরই ওয়ান কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন। শক্তির নিত্যতা সূত্র যা বলছে, আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে তাই বলছে। যতটুকু তাপ শক্তি খাইছে তার কিছুটা ব্যয় হবে নিজের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করতে, আর বাকি অংশ চলে যাবে কাজ করবে, তার আগে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে। ঠিক আছে? ওকে, ফাইন। তো এই পৃষ্ঠা থেকে আসেন, এই পৃষ্ঠা আপনাদের জন্য সুপার ডুপার ফাটাফাটি ইম্পর্টেন্ট। মানে সুপার ডুপারের পরে যদি আরো কিছু থাকে সেইটা হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট।
তো এইখান থেকে আমরা বেসিক্যালি ওই যে তিনটা রাশিমালা আছে কি কি, একটা হচ্ছে ডিকিউ বা ডেল কিউ, একটা হচ্ছে ডিইউ বা ডেল ডব্লিউ, আরেকটা হচ্ছে ডিডব্লিউ বা ডেল ডব্লিউ। তো এই তিনজনের দেখেন কাহিনী আমি আগের থেকে বলে আসি। ধরেন তাপ শক্তি, এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা তাপ শক্তি গ্রহণ করতে পারে, তাপ শক্তি বর্জন করতে পারে। কান খাড়া করে শুনলেন সবাই, কিচ্ছু লেখা লাগবে না, কোনো কমেন্ট করা লাগবে না, কমেন্ট করতেও পারতেছেন না। সরি, যেটা বলতেছিলাম, দুই ধরনের ঘটনা প্রত্যেকের ক্ষেত্রে ঘটতে পারে। তাপ শক্তি শোষণ করতে পারে, তাপ শক্তি বর্জন করতে পারে। তাহলে ঘটনা কয়টা হলো? দুইটা, শোষণ বর্জন। ওকে ফাইন। অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইতে পারে, অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইতে পারে। তো অন্তস্থ শক্তির পরিবর্তনও দুইটা। আর এখানে দেখো কাজের মানকে আমি কার সাথে রিলেট করছি? ডিভি, আয়তনের পরিবর্তনের সাথে। তো আয়তন বৃদ্ধি পাইতে পারে, আয়তন হ্রাসও পাইতে পারে। তো এই যে তিনটা ঘটনা, শক্তি শোষণ না বর্জন একটা ঘটনা, অন্তস্থ শক্তি বৃদ্ধি না হ্রাস এইটা আরেকটা ঘটনা, আয়তন বৃদ্ধি না হ্রাস এইটা আরেকটা ঘটনা। তো এই তিনটা ঘটনার উপর ডিপেন্ড করবে ডিকিউ, ডিইউ এবং ডিডব্লিউ এরা পজিটিভ হবে না এরা নেগেটিভ হবে। কথা ক্লিয়ারলি বুঝি? এই যে ডিকিউ পাইছি, ডিইউ পাইছি এবং ডিডব্লিউ পাইছি, এরা তিনজন কখনো পজিটিভ হইতে পারে, এরা তিনজন কখনো নেগেটিভ হইতে পারে। তো পজিটিভ হবে না নেগেটিভ হবে এইটা ডিপেন্ড করে কিসের উপর? আসেন এবার আমরা সেইটা দেখি। যদি বুঝতে পারি যে পরিবর্তন দুই ধরনের, আয়তন বাড়তে পারে, আয়তন কমতে পারে, সহজ। অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইতে পারে, অন্তস্থ শক্তি হ্রাস পাইতে পারে, সহজ। তাপ শক্তি শোষণ করতে পারে, তাপ শক্তি বর্জনও করতে পারে। তো প্রত্যেকের ক্ষেত্রে ঘটনা হইতে পারে দুই রকম, গ্রহণ বর্জন, বৃদ্ধি হ্রাস, আয়তন বৃদ্ধি হ্রাস। তো এইটার উপর ডিপেন্ড করবে এদের চিহ্ন কি হবে, প্লাস হবে না মাইনাস হবে। আসেন আমরা দেখি। তো কখন কখন পজিটিভ হবে, কখন কখন নেগেটিভ হবে, খুব সুন্দর করে আপনাকে বুঝায় দেওয়া আছে। এই জিনিস আপনি আপনার বইতে গেলেও পাবেন, এই জিনিস আপনি প্র্যাকটিস বুকে পাবেন, এই জিনিস আপনার অ্যানোটেড স্লাইডে আছে। তো চাইলে লিখতে পারেন, বুঝেন, বুঝাটা আগে জরুরি। আমরা ম্যাথ করব এই টপিকের উপর দুই তিনটা, তো ম্যাথ গুলা করলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তো সিস্টেমে তাপ সরবরাহ করা হলে, তার মানে তাপ বাহির থেকে সরবরাহ করছে, অথবা যদি এরকম ঘটে সিস্টেম তাপ শক্তি শোষণ করলে, মানে বাইরে থেকে সরবরাহ করা হয়েছে, তো বাইরে থেকে সরবরাহ করলে, বাইরে থেকে তাপ শক্তি সরবরাহ করছি, তো বাইরে থেকে সরবরাহ করছি মানে কি? সিস্টেম তাপ শক্তি শোষণ করছে, সিস্টেম তাপ শক্তি কি করছে? শোষণ করছে। তো সিস্টেম যদি তাপ শক্তি শোষণ করে, ডিকিউ হবে ধনাত্মক। সিস্টেম তাপ শক্তি শোষণ করলে ডিকিউ হবে ধনাত্মক। ওকে। যদি সিস্টেম সরি যদি সিস্টেম তাপ শক্তি বর্জন করে, যদি হচ্ছে সিস্টেম তাপ শক্তি বর্জন করে, তাহলে কি হবে? তাহলে ডিকিউ হবে হচ্ছে ঋণাত্মক। সিস্টেম যদি তাপ শক্তি বর্জন করে, সিস্টেম যদি তাপ শক্তি বর্জন করে তাহলে ডিকিউ কি হবে? সিস্টেম তাপ শক্তি বর্জন করলে ডিকিউ হবে হচ্ছে নেগেটিভ। তাহলে প্রথমটা বুঝে ফেলি, ডিকিউটা ক্লিয়ার করি। সিস্টেম তাপ শক্তি শোষণ করছে, ডিকিউ পজিটিভ। সিস্টেম তাপ শক্তি বর্জন করছে বা তাপ হারাইছে, তাহলে নেগেটিভ। বুঝতে পারছি? ওকে ফাইন। এরপরে চলে আসি ডিইউ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে, অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ হবে পজিটিভ। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলে ডিইউ হবে পজিটিভ, এবং অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে ডিইউ হবে হচ্ছে নেগেটিভ। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, ডিইউ পজিটিভ। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে, ডিইউ হচ্ছে নেগেটিভ। আশা করি বুঝতে পারছি।
অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলে কি হবে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলে ডিইউ হবে হচ্ছে পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইলে ডিইউ হবে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, লাস্টে চলে আসি। দেখো, কাজের মান দুই ধরনের হইতে পারে। এক হচ্ছে সিস্টেম নিজে কাজ করবে, মানে যেই সিস্টেম আছে, যেই গ্যাসের অনুপরমাণুগুলো আছে, এই গ্যাসের অনুপরমাণুগুলা নিজেরা নিজে নিজে কাজ করবে। যদি গ্যাসের অনুপরমাণু নিজেরা নিজে নিজে কাজ করে তখন আয়তন বৃদ্ধি পাবে। তাহলে খেয়াল করেন, দুইটা জিনিস ইম্পর্টেন্ট। সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে বা গ্যাসের আয়তন বাড়লে, যদি সিস্টেম নিজে কাজ করে, বা যদি গ্যাসের আয়তন বাড়ে তখন ডিডব্লিউ হবে পজিটিভ। যদি সিস্টেমের উপর বাইরে থেকে কাজ সম্পাদিত হইল, সিস্টেমের উপর কাজ কে করলো? বাইরের এজেন্ট। এই যে এরকম কথাও বলে দিতে পারে, বাহ্যিক এজেন্ট কাজ করলে, যে বাইরের কোনো একজন মানুষ, বাইরের কোনো একটা মেশিনারিজ এই সিস্টেমের উপর চাপ প্রয়োগ করে গ্যাসের আয়তন হ্রাস করছে। তো গ্যাসের আয়তন হ্রাস পেলে আমরা কি বলতে পারবো? গ্যাসের আয়তন হ্রাস পেলে ডিডব্লিউ হবে নেগেটিভ। তো এই হচ্ছে চিহ্ন প্রথা বা সাইন কনভেনশন ডিকিউ, ডিইউ এবং ডিডব্লিউর জন্য। জাস্ট আমার এই কথাগুলো শুনেন, মাথায় রাখেন, স্লাইডে লিখে দেওয়া আছে, বইতে আছে, সবখানে আছে। খুব সিম্পল। সিস্টেম তাপ শক্তি শোষণ করছে, ডিকিউ পজিটিভ। সিস্টেম তাপ শক্তি বর্জন করছে, ডিকিউ নেগেটিভ। অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে, ডিইউ পজিটিভ। অন্তস্থ শক্তি হ্রাস পাইছে, ডিইউ নেগেটিভ। সিস্টেম কাজ করছে বা আয়তন বাড়ছে, ডিডব্লিউ পজিটিভ। সিস্টেমের উপর বাইরে থেকে কাজ করা হয়েছে, বাইরে থেকে চাপ প্রয়োগ করে আয়তন হ্রাস করা হয়েছে, তাহলে ডিডব্লিউ নেগেটিভ। তো এই হচ্ছে 3×6টা চলকের বা 3টা চলকের প্লাস মাইনাস হওয়ার মেইন কাহিনী। তো এইটুকু যদি বুঝেন তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনেকটুকুই আমরা বুঝতে পারছি। তো এইবারে আমরা যেটা করব, এইবারে আমরা কিছু ম্যাথ করতে যাব। তার আগে একটু সাহস করে আবারও আপনাদের বাক স্বাধীনতা ফেরত দিতে চাচ্ছি। প্লিজ টপিকের উপরে কমেন্ট করেন, টপিক রিলেটেড কমেন্ট করেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড কমেন্ট করেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। ঠিক আছে ভাইয়া? আমি তো বোর্ড কোশ্চেন গুলা সলভ করতে পারছি না। ও 10টা একের কথা, কোন বোর্ড কোশ্চেন বাবু? কোন বোর্ড কোশ্চেন? আদর্শ গ্যাস না করলে বুঝবো না? বুঝবেন, অবশ্যই বুঝবেন। আদর্শ গ্যাসের উপর অনেক বেশি ডিপেন্ডেন্সি নাই। ঠিক আছে, কমেন্ট অফ রাখাই নাকি ভালো? ঠিক আছে ব্রো, ঠিক আছে, কমেন্ট অফই থাকবে। আদর্শ গ্যাসের উপর অনেক বেশি ডিপেন্ডেন্সি নাই। এজেন্ট মানে হচ্ছে কোনো একটা যন্ত্র, কোনো একজন মানুষ বাইরে থেকে কাজ করছে, সেইটাকে বলে হচ্ছে বাইরের এজেন্ট, আদর্শ গ্যাস। ঠিক আছে খন্দকার মোহাম্মদ, প্রথম সূত্র খুব ভালোভাবে বুঝে আসছি, তুমি পরে রেকর্ডেড ভিডিওটা দেখে নিও। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে গ্যাসের গতিশক্তি। তাপমাত্রা বাড়লে গ্যাসের গতিশক্তি বাড়ে, তো অভ্যন্তরীণ শক্তি বাড়ে। তুলনাঙ্ক হচ্ছে এক ধরনের কনস্ট্যান্ট। সবগুলার একক হচ্ছে জুল। ডিকিউ তাপ শক্তি, একক জুল। অভ্যন্তরীণ শক্তি, ওয়ান কাইন্ড অফ এনার্জি, একক জুল। কৃত কাজ, একক জুল। তো এখানে যে 3টা জিনিস দেখতে পাচ্ছ, এদের প্রত্যেকের একক হচ্ছে জুল। চাপের পরিবর্তনের কথা আমরা আলাদা করে বলি নাই, আপাতত আমাদের চাপের পরিবর্তন দরকার নাই। ঠিক আছে, ডেল্টা বা ডি দিয়ে একই জিনিস বুঝায়, ডেল্টা দিয়েও বুঝায় পরিবর্তন, ডি দিয়েও বুঝায় পরিবর্তন। ঠিক আছে, একটু উপরে যাও তো, কি হয়েছে? হ্যাঁ, শাহরিয়ার একটু নিচে নামো। শাহরিয়ার, শামিম, ব্রো এটা আমাদের হাতে নাই, সরি।
পারলে তো আমি ঠিকই বিকাল 5টার সময় ক্লাস শেষ করে ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা বলতে বলতে বাড়ি চলে যেতাম, কিন্তু সেটা তো হচ্ছে না ব্রো, সরি। আপনারা বললে হবে, আমি এটা সবসময় বলছি, আপনারা বললে হবে। ওকে, আশা করি মোটামুটি যাদের ক্লিয়ার হওয়ার তারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, জাহিন, করা যাবে, করা যাবে, অবশ্যই করা যাবে। সিস্টেম অবশ্যই জড়বস্তু হবে, সিস্টেম অবশ্যই জড়বস্তু হবে। ডিডব্লিউ মানে কৃতকাজ। ডিডব্লিউ সিস্টেম কাজ করলে বা গ্যাসের আয়তন বাড়লে কৃতকাজ ধনাত্মক। সিস্টেমের উপর বাইরে থেকে কাজ করা হয়েছে বা বাহ্যিক এজেন্ট বুঝতেছে না, কেউ কেউ মনে করবে এটা বোধহয় মোসাদের এজেন্ট বা কেজিবির এজেন্ট, ওরকম না, বাইরের কোনো মানুষ, বাইরের কোনো যন্ত্র, সেইটাকেই বলে হচ্ছে বাহ্যিক এজেন্ট। ডেল্টা ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডেল্টা ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডেল্টা ইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে কি বুঝতে চাচ্ছেন আমিও বুঝি নাই আসলে। ঠিক আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন আর তাপ পরিবর্তন কি আলাদা? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন সবার ক্ষেত্রে হইতে পারে, আর তাপ পরিবর্তন তো হচ্ছে শুধু তাপের পরিবর্তন। তাপ পরিবর্তন হচ্ছে শুধু তাপের পরিবর্তন। সিস্টেম তাপ শক্তি শোষণ করলে ডিকিউ পজিটিভ হবে। সিস্টেম তাপ শক্তি শোষণ করলে ডিকিউ পজিটিভ হবে। ওকে, আসেন ম্যাথ করি, আসেন ম্যাথ করি। ম্যাথ করার সময় আসলে আহ বাক স্বাধীনতা হরণ করে নেওয়ার কোনো মানে হয় না। আমরা ভালো ভালো দু একটা ম্যাথ করি, ভালো ভালো দু একটা ম্যাথ হোমওয়ার্কে দিই, তারপরে সোনার বাংলাদেশ, রাকিব ভাই বাড়ি যাবে, আমিও বাড়ি যাব। আসেন দেখেন কি বলছে, কোন সিস্টেম 1500 জুল তাপ শোষণ করে। তাহলে খেয়াল করেন সিস্টেমটা কি করছে, 1500 জুল তাপ শোষণ করছে। তো এই যে সিস্টেম 1500 জুল তাপ শোষণ করছে, সুতরাং ডিকিউ সমান কি লিখতে পারবো? ডিকিউ সমান লিখতে পারবো প্লাস 1500 জুল। ডিকিউ সমান লিখতে পারবো প্লাস 1500 জুল, এবং 82 জুল কাজ সম্পাদন করে। সো এখানে দেখেন কাজটা কে সম্পাদন করছে, কাজটা সিস্টেম সম্পাদন করছে। একটা সিস্টেম 1500 জুল তাপ শোষণ করছে এবং 82 জুল কাজ সম্পাদন করছে। তাহলে ডিডব্লিউ সমান কি হবে? ডিডব্লিউ সমান হবে হচ্ছে প্লাস 82 জুল। কি বাইর করতে বলছে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ সমান কত হবে এইটা বাইর করতে বলছে। খুব ভালো কথা, আপনি সূত্র কি জানেন? আপনি সূত্র জানেন ডি কিউ সমান সমান হচ্ছে জাস্ট যোগ বিয়োগ, প্রথমটা জাস্ট একটু যোগ বিয়োগ করে একটু কনফিডেন্সটা বিল্ড আপ করি, তারপরে আমরা বড় অঙ্ক কঠিন অঙ্ক করব। তো এইখান থেকে চলে আসেন, আপনি কি লিখতে পারবেন? লিখতে পারবেন বা ডিইউ সমান কি, ডিইউ সমান সমান হচ্ছে ডি কিউ মাইনাস ডিডব্লিউ। ডি কিউর মান কত বাবা? ডি কিউর মান হচ্ছে প্লাস 1500 জুল মাইনাস ডিডব্লিউর মান কত? ডিডব্লিউর মান হচ্ছে 82 জুল। দ্যাট মিনস এইখান থেকে বিয়োগ করলে কত থাকবে? এইখান থেকে বিয়োগ করলে থাকবে হচ্ছে 1418 জুল। তো এই হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এই যোগ বিয়োগ ঠিক মতো করছি? সাবাস, সেজুতি, নুসরাত, রাবেয়া আক্তার, সুপ্রিয় পোদ্দার, মৃদুল রায়, সবাই কারেক্ট অ্যান্সার করছেন। মালিহা, অনেকে অনেকে, জোশ জোশ, সেরা। বুঝতে পারছি, জাস্ট তাপগতিবিদ্যার প্রথম সূত্র চালাই দিলেই হইলো। ঠিক আছে, আচ্ছা, আমি যেখানে যেখানে প্লাস দিচ্ছি সেখানে সেখানে প্লাস দেওয়া লাগবে, ম্যান্ডেটরি। ঠিক আছে, কারণ আপনি শুরুতে তো ধারণা করতে পারতে হবে এটা প্লাস না মাইনাস। ঠিক আছে, সো প্লাস, প্লাস কেন দেয়া হয়েছে? ভাই শোষণ করছে তাই পজিটিভ, সিস্টেম নিজে কাজ করছে তাই পজিটিভ। ঠিক আছে, ওকে, হ্যাঁ, আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সূত্র দিয়ে অঙ্ক করব, আমরা এই সূত্র দিয়ে সব অঙ্ক করব। ডিকিউ সমান ডিইউ যোগ ডিডব্লিউ, এই সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করব। আচ্ছা, এর পরের অঙ্কটা আসেন, বেশ ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পুরা বুয়েট স্ট্যান্ডার্ডের একটা ম্যাথ নিয়ে আসছি, যে আজকের ক্লাসে একটা ম্যাথ যদি আমরা ভালো মতো করি আমরা এই ম্যাথটা করব। তো এই ম্যাথটা আমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। সো কি বলছে? 1 গ্রাম পানিকে, 1 গ্রাম পানিকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল। ওকে, ভালো কথা,
এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটালে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটালে 1672 সিসি বাষ্পে পরিণত হয়। খুব ভালো কথা, 1672 সিসি বাষ্পে পরিণত হয়েছে। তাইলে শুরুতে খেয়াল করেন, শুরুতে দেওয়া আছে বাষ্পের ভর কত বা পানির ভর কত। পানির ভর হচ্ছে 1 গ্রাম। গ্রামকে শুধু জি দিয়ে লেখা হয়, বা এইটাকে লিখতে পারি হচ্ছে 10⁻³ কেজি। 10⁻³ কেজি। গ্রামকে শুধু জি দিয়ে লেখা হয়, জি এম দিয়ে লিখবেন না, এই ভুলটা অনেক রথী মহারথী করে ফেলে। গ্রামকে আমরা শুধু জি দিয়ে লিখব, গ্রামকে শুধু জি দিয়ে লেখা হয়। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তো এম এর মান কত? এম এর মান হচ্ছে 1 গ্রাম বা 10⁻³ কেজি। তাইলে ওরে কালো কালি দিয়েই লেখা শুরু করছি। ওকে ফাইন, তাহলে যেটা বলছিলাম যে 1 গ্রাম বাষ্পের আয়তন, 1 গ্রাম বাষ্পের আয়তন কত বাবু? এটা আমরা জানি, 1 গ্রাম বাষ্পের আয়তন হচ্ছে 1 কিউবিক সেন্টিমিটার বা 1 ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। তাহলে যখন 1 গ্রাম পানিকে ফুটানো হয়েছে, ফুটানো হয়েছে মানে কি তাপ শক্তি দেওয়া হয়েছে, তাইলে ও 1672 সিসি বাষ্পে পরিণত হয়েছে। 1672 সিসি বাষ্পে পরিণত হয়েছে। তো এই যে 1672 সিসি বাষ্পে পরিণত হয়েছে, এইটার কারণে আমি বলতে পারি যে আয়তনের পরিবর্তন কত। আয়তনের পরিবর্তন, এইটাকে যদি আমি ডিভি দিয়ে লিখি, আয়তনের পরিবর্তন ডিভি সমান কত? আয়তনের পরিবর্তন ডিভি সমান হচ্ছে 1672 - 1 সিসি বা সেন্টিমিটার কিউব। সিসি মানে এইটাই, সেন্টিমিটার কিউব। বা এইখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় 1671 সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউবকে নিয়ে যাব মিটার কিউবে। সো 1671 ইন্টু 10⁻³ মিটার কিউব নিয়ে গেলাম হচ্ছে মিটার কিউবে। নিয়ে গেলাম কোথায়? নিয়ে গেলাম হচ্ছে মিটার কিউবে। তো এখান থেকে মোটামুটি মেলা জিনিসপত্র আমরা বের করে ফেলছি। তো এই জায়গা থেকে আমাদেরকে দুইটা জিনিস বাইর করতে বলছে। কি কি? একটা হচ্ছে বাহ্যিক কৃত কাজটা কত, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি কত। তো যা ডেটা দেওয়া ছিল, আচ্ছা, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ দেওয়া আছে এলভি। এলভি এর মান কত? এখানে কয় ঘর? 1 2 3 4 5 6, তাহলে 2.27, 2.27, 2.27 ইন্টু 10⁶ জুল পার কেজি। 2.27 ইন্টু 10⁶ জুল পার কেজি। তো এইটুকুর ভিতরে দেখো তোমার যা যা গিভেন ডেটা ছিল, সমস্ত গিভেন ডেটা আমরা একরকম প্রসেস করে ফেলছি। তো আমাদের এখন কাজ কি বাবা? আমাদের এখন প্রথম কাজ হচ্ছে আমরা কৃত কাজের মানটা বাইর করে ফেলবো। কৃত কাজের মানটা বাইর করে ফেলবো। তো কৃত কাজের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে তোদের কমেন্ট টমেন্ট থাকলে কত ভাল লাগে, ভুল টুল লিখে ফেলি, কত ভুল টুল লিখে ফেলি, সেগুলো তোরা ঠিক করে দিস, কত ভাল লাগে। ঠিক আছে না এখন বস? ঠিক আছে না এখন বস? ওকে। তো কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম হচ্ছে যে এখান থেকে আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে হচ্ছে আমরা কৃত কাজের মানটা কত সেটা বাইর করে ফেলবো। তো কৃত কাজের মান ডিডব্লিউ, ডিডব্লিউ সমান কি লেখা যাবে? ডিডব্লিউ সমান লেখা যাবে পি ইন্টু ডিভি। তো পি এর মান কত? পি এর মান হচ্ছে 1.01, 1.01, আচ্ছা থাকুক, 1.01 ইন্টু 10⁵ ইন্টু ভলিউমের চেঞ্জ কত? ভলিউমের চেঞ্জ হচ্ছে 1671, 1671 ইন্টু 10⁻⁻6। এই পুরাটার একক কি হবে? পুরাটার একক হবে হচ্ছে জুল। তাহলে এখান থেকে আমরা কি পাইছি দেখি। এখান থেকে আমরা পাইছি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম 1.01 ইন্টু 10⁵ ইন্টু হচ্ছে 1671 ইন্টু 10⁻⁻6। সো এখান থেকে আসে হচ্ছে 168.771, 168.771 জুল।
বা এটা থেকে একটু বেশি আসতে পারে। কেউ যদি 101.325 লেখে, 101.325 লিখলে আর একটু বেশি হইতে পারে, বাট এইটুকু পর্যন্তই আমাদের ঠিক আছে। তো এইটুকু বুঝতে পারছি 168 পয়েন্ট সামথিং, এইটুকু বোঝা গেছে বাচ্চা লোক। 168 পয়েন্ট সামথিং বুঝতে পারছি আমরা। তো এইটা যদি আমরা বুঝতে পারি, সো এই ছিল আমাদের আগের অংশ। এইবার আমরা পরের অংশে চলে আসি। তো এই দুষ্টুমি করে না। কয়টা হয়েছে এরকম পৃষ্ঠা? ও, একটাই তো। হ্যাঁ বাচ্চা লোক, এবার তাপ শক্তি, গৃহীত বা বর্জিত তাপ শক্তির মান বের করে ফেলি। গৃহীত বা বর্জিত তাপ শক্তির মান বের করে ফেলি। সো গৃহীত তাপ শক্তির মান কত আসবে? খেয়াল করো, তোমাকে কি হয়েছে, 1 গ্রাম পানি, এই 1 গ্রাম পানি কি হয়েছে, এই 1 গ্রাম পানি বাষ্পীভূত হয়েছে। এই 1 গ্রাম পানি বাষ্পীভূত হয়েছে, তার মানে আসলে কি হয়েছে, এই 1 গ্রাম পানিকে সুপ্ত তাপ অতিক্রম করে যাইতে হয়েছে। এই 1 গ্রাম পানিকে কি করতে হয়েছে, সুপ্ত তাপ অতিক্রম করে যাইতে হয়েছে। সুতরাং সুতরাং গৃহীত তাপ শক্তি, গৃহীত তাপ শক্তি, গৃহীত তাপ শক্তি, সেটাকে যদি আমি কিউ দিয়ে লিখি বা ডিকিউ দিয়ে যদি লিখি, তাহলে ডিকিউ সমান কি আসবে, ডিকিউ সমান আসবে এম ইন্টু এল ভি। এম এর মান কত, এম এর মান হচ্ছে 10⁻³ এই যে এম এর মান কি ছিল, 10⁻³ কেজি। এম এর মান ছিল 10⁻³ কেজি। আচ্ছা, তো 10⁻³ ইন্টু 2.27 ইন্টু 10⁶ জুল পার কেজি। তাইলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 2.27 ইন্টু 10³ জুল। 2.27 ইন্টু 10³ জুল। বাচ্চা লোক এদূর বুঝতে পারছি। তো আমরা গৃহীত তাপ শক্তির মান কত সেটা বাইর করে ফেললাম, গৃহীত তাপ শক্তির মান কত সেটা বাইর করে ফেললাম। তো গৃহীত তাপ শক্তির মান জেনে গেছি, কৃত কাজের মান জেনে গেছি, তাইলে এবার কাজে লাগাও না তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদেরকে কি বলছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে ডি কিউ সমান সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ, বা এইখান থেকে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি চাই আমরা, তাইলে ডিইউ সমান হচ্ছে ডিকিউ মাইনাস ডিডব্লিউ। ডিকিউ সমান কত, ডিকিউ সমান হচ্ছে 2.27 ইন্টু 10³ 2.27 ইন্টু 10³ মাইনাস ওখানে কত ছিল 168.771, 168.771। দ্যাট মিনস এখান থেকে বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব হচ্ছে 2.27 ইন্টু 10³ মাইনাস 168.771, 2101, 2101.229 জুল, 2101.229 জুল। তো এই হচ্ছে কৃত কাজের মান, এই হচ্ছে সরি কৃত কাজ না, এই হচ্ছে অন্তস্থ শক্তির বৃদ্ধি। তো এইটা হচ্ছে একটা অ্যান্সার, আর এইটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। ওকে, কে জানি অনেকবার কমেন্ট করতেছিল যে ভাইয়া কেন হচ্ছে আমরা 1672 থেকে 1 বিয়োগ করছি, 1672 থেকে 1 বিয়োগ করছি। হ্যাঁ আপনার কমেন্ট দেখা যায় বস, একটু উপরে যাও তো, কোন বস জানি আজকে প্রথমবার ক্লাসের শেষ মুহূর্তে। মোহাম্মদ সাইদুল ভাই, জি সাইদুল ভাই। ভাইয়া আমি কিছুদিন পরে অ্যাডমিশন হয়েছি, রেকর্ড ক্লাস দেখা শেষ হয়েছে, গুড আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছেন। আগে সবগুলা রেকর্ড ক্লাস দেখে আসছেন, আজকে প্রথম লাইভ ক্লাস করছেন, লাভ ইউ বাচ্চা। ঠিক আছে, এই যে দেখো, এই যে তাওহিদা হোসেন জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়া কেন আমরা 1672 থেকে 1 বিয়োগ করছি, কেন আমরা 1672 থেকে 1 বিয়োগ করছি, কারণ 1 গ্রাম বাষ্পের আয়তন 1 সিসি, 1 গ্রাম বাষ্পের আয়তন হচ্ছে 1 সিসি। তো 1 গ্রাম পানি শুরুতে ছিল, বাষ্পের আয়তন 1 সিসি হয়েছে, বাষ্পের আয়তন কি হয়েছে 1 সিসি। এই 1 সিসি থেকে
আমি কত বানাইছি? তাপ প্রয়োগ করার কারণে আমি 1672 বানাইছি। তাহলে শুরুতে কতদূর ছিল? শুরুতে ছিল 1 সিসি, তারপরে তাপ প্রয়োগ করার কারণে সেইটা বেড়ে হয়ে গেছে 1672 সিসি। তো 1672 থেকে 1 বিয়োগ করছি, কারণ আমাদের আয়তনের পরিবর্তন দরকার। আমাদের আয়তনের পরিবর্তন দরকার। তো এই যে আয়তনের পরিবর্তন, এই জন্য 1672 থেকে 1 বিয়োগ করা হয়েছে। তাওহিদা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তোমার কি কানে হেডফোন নাই? শাফিন মল্লিক ভাই, আপনি আর কোনোদিন আমার ক্লাসে জয়েন করেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি আপনাকে। প্লিজ ভাই, আপনি আর কোনোদিন আমার ক্লাসে জয়েন করেন না, কোনোদিন না। বা জয়েন করলেও প্লিজ কমেন্ট করেন না, বা জয়েন করার দরকার নাই ভাই, দরকার নাই। 1 সিসি কই পাবো? 1 সিসি কোথাও পাবো না, এটা আমরা জানি। 1 সিসি এটা আমরা জানি। 1 গ্রাম পানির আয়তন 1 সিসি, এটা আমরা জানি। 1 গ্রাম পানির আয়তন 1 সিসি, এটা আমাদের জানা আছে। গৃহীত আর অভ্যন্তরীণ শক্তি কি একই? না। কেন গৃহীত আর অভ্যন্তরীণ শক্তি একই হবে কেন? 10⁻⁻6 কেন হইল? 10⁻⁻6 হইছে কারণ আমি কিউবিক সেন্টিমিটার থেকে মিটার কিউবে নিয়ে গেছি। কিউবিক সেন্টিমিটার থেকে মিটার কিউবে নিয়ে গেছি। 1 মিটার কিউব সমান হচ্ছে 10⁻6 সেন্টিমিটার কিউব, বা 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব। 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব। তো এককের কনভার্সন করা হয়েছে, আর কিছু না। এককের কনভার্সন করা হয়েছে। এলভি, এলভি হচ্ছে এইটা, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। এলভি, লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। এলভি হচ্ছে লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। এলভি হচ্ছে লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। আচ্ছা, ডিকিউ সমান এলভি কি করে হইল? দেখো, ডিকিউ নরমালি যদি তাপমাত্রার পরিবর্তন হয়, যদি তাপমাত্রার পরিবর্তন হয়, এসএসসি কি শর্ট সিলেবাসে পড়ে আসছো নাকি বাবুরা? তখন ডিকিউ সমান হচ্ছে এমএস ডেল থিটা। ঠিক আছে, এমএস ডেল থিটা বা এমএস ডিটি। যদি তাপমাত্রার পরিবর্তন হয়, ডিকিউ সমান হচ্ছে এমএস ডিটি। যদি অবস্থার পরিবর্তন হয়, যদি অবস্থার পরিবর্তন হয়, তখন ডিকিউ সমান হচ্ছে এম ইন্টু এল। তো তোমাকে কি দেওয়া ছিল? তোমাকে দেওয়া ছিল 1 গ্রাম পানি। ওই 1 গ্রাম পানি থেকে তুমি কি করছো? 1 গ্রাম পানি থেকে তুমি হচ্ছে 1672 সিসি বাষ্প বানাইছো। 1 গ্রাম পানি ছিল, সেটা থেকে 1672 সিসি বাষ্পে পরিণত করছি। তাহলে বাষ্প হইছে পানি থেকে, তাইলে অবস্থার পরিবর্তন হইছে। বাষ্প হইছে পানি থেকে, তাইলে অবস্থার পরিবর্তন হইছে। তাহলে ফুল সিলেবাসে পড়লে বস, এটা আপনাদের সবারই জানার কথা। যদি তাপমাত্রার পরিবর্তন হয়, যদি তাপমাত্রার পরিবর্তন হয়, তাহলে গৃহীত তাপশক্তি সমান হচ্ছে এমএস ডিটি। যদি অবস্থার পরিবর্তন হয়, তখন গৃহীত তাপশক্তি সমান হচ্ছে এমএল। 1 গ্রাম পানি কিভাবে 1672 সিসি হয়? বাষ্পীভূত হয়ে গেছে যে বস, বাষ্পীভূত হয়ে গেছে, বাষ্পে পরিণত হয়েছে। এলভি মানে লুইস ভুটন। আরো কিছু, আরো কিছু। হ্যাঁ, 2268 ওইটা আমরা জানি মুখস্থ মান, বাট এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা দিয়েই কাজ করব। এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা দিয়েই কাজ করব। ঠিক আছে, ওকে, ফাইন, ফাইন, ওকে, ওকে, ফাইন। আসেন একটা ভালো হোমওয়ার্ক দেই। এই হোমওয়ার্কটা সবাই নিজে নিজে ট্রাই করবেন। মানে এই হোমওয়ার্কটা যদি ট্রাই করেন, ভুল হোক শুদ্ধ হোক, ট্রাই করাটা তোমার জন্য নেসেসারি। তো এই হোমওয়ার্কটা আমি চাই সবাই হচ্ছে ট্রাই করবা। বেশ কাহিনী কুহিনী করা আছে, বেশ গ্যাঞ্জামের কথাবার্তা, নানা কিছু। গ্যাঞ্জামের কথাবার্তা বলে না, গ্যাঞ্জাম বললে আবার পোলাবান ভয় পাবে। গ্যাঞ্জাম বললে পোলাবান চেষ্টাই করবে না। ঠিক আছে, তো মোটামুটি 3টা 4টা ফেজে আমরা অঙ্কটাকে দেখতে পাচ্ছি।
তিনটা চারটা ফেজে আমরা অঙ্কটাকে দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে এই অঙ্কটা নিজেরা সবাই প্র্যাকটিস করব। তাপ শক্তির আদান প্রদান রিলেটেড, তাপ শক্তির আদান প্রদান রিলেটেড, এই রিলেটেড আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে একটা অঙ্ক দিছি। তো এই অঙ্কটা সবাই ট্রাই করেন, সবাই নিজেরা ট্রাই করেন। গ্রুপে আমাদের যে Q2 এর গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে পোস্ট করেন। Q2 এর যে গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে পোস্ট করেন, পোস্ট করে হচ্ছে আমাকে ট্যাগ বা মেনশন করেন। আমি দেখব। অঙ্ক পারা নেসেসারি না, অঙ্ক সঠিক হওয়া নেসেসারি না, তোমার চেষ্টা করাটা হচ্ছে নেসেসারি। যে তুমি প্লিজ চেষ্টা করো, ভাইয়া এটা চাইছে যাতে তুমি চেষ্টা করো। আচ্ছা, কারো নিতান্ত ফেসবুক না থাকলে সমস্যা নাই, কিছু করার নাই, নিজে বাসায় প্র্যাকটিস করেন, বাসায় নিজে নিজে প্র্যাকটিস করেন, খাতায় রাখেন প্র্যাকটিসটা, খাতায় প্র্যাকটিসটা রাখেন। ভাইয়া যখন নেক্সট দিন ক্লাসে এটা করায় দিব, বুঝায় দিব, তখন আপনি আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাইতে পারবেন। সবাই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করাটা অনেক বেশি নেসেসারি। ঠিক আছে, প্র্যাকটিস করাটা অনেক বেশি নেসেসারি। তো এই হচ্ছে বাচ্চা লোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা তাপগতীয় প্রক্রিয়ার ভিতরে ঢুকতে পারি নাই, নেক্সট দিন আমরা ইনশাল্লাহ তাপগতীয় প্রক্রিয়ার ভিতরে ঢুকবো। এন্ড শেষ করি ক্লাসটা একটা ভালো কথা দিয়ে। ক্লাস শেষ করতে সবসময় ভালো লাগে। তো দুইটা জিনিস আপনাকে আসলে মনে রাখতে হবে, মানে জীবনে তো আসলে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। তো কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, আপনাকে আসলে কিছু কিছু কষ্ট করতেই হবে। তো ওই কিছু কিছু কষ্টের ভেতরে আপনি চুজ করেন দ্য পেইন অফ ডিসিপ্লিন। মানে ডিসিপ্লিনে থাকাটা একটা কষ্টের ব্যাপার। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করবেন, রেগুলার নিয়মিত ঠিকঠাক খাওয়া দাওয়া করবেন, পড়তে বসবেন, এটার জন্য ডিসিপ্লিনে থাকাটা কষ্টের কাজ। তো ইউ হ্যাভ টু চুজ বিটুইন দ্য পেইন অফ ডিসিপ্লিন অর দ্য পেইন অফ রিগ্রেট। কেউ যদি এখন ঠিকঠাক মতো না পড়েন, কেউ যদি ডিসিপ্লিনড লাইফ লিড না করেন, তাহলে ইন দা এন্ড যখন বোর্ড ফাইনাল পরীক্ষা হবে বা কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা হবে বা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হবে, তখন আপনার অনেক মনোবেদনা থাকতে পারে, অনেক আপনি রিগ্রেট ফিল করতে পারেন। তো চুজ করেন যে আপনি রিগ্রেট করতে চান নাকি আপনি ডিসিপ্লিন লাইফ লিড করতে চান। ঠিক আছে, অবশ্যই সৌরভ ভাইয়া বলছে, আমি বলছি, যাতে আপনাদের সবার মাথায় ঢুকে যায়। কিভাবে সাবমিট করবেন? ছবি, অঙ্কটা করার পর ছবি তুলে গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, অঙ্কটা পড়ার পর ছবি তুলে গ্রুপে পেস্ট করবেন। ওকে, শুকর আলহামদুলিল্লাহ। ইমরান ভাই দোয়া করবেন, লাভ ইউ, অনেক ভালোবাসা রইল। 4.39 পেয়ে ফিজিক্স নিয়ে পড়া যাবে? বাবু আগে ঠিক বানান ঠিক কর। পড়া মানে হচ্ছে পরিধান করা, তোদের কাজ হচ্ছে পড়া পড়া। তো আগে তুই বানান ঠিক কর, তারপর ফিজিক্স নিয়ে পড়ার কথা আমরা ডিসিশন নিব। হ্যাঁ, পড়া যাবে। তুমি নিশ্চয়ই 4.39 এসএসসি তে পাইছো, এইচএসসি তে তুমি জিপিএ 5 পাও, তুমি অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ পড়তে পারবা, চান্স পাইতে পারবা। ঠিক আছে, দ্যাটস অল বাচ্চা লোক, লাভ ইউ সো মাচ। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। 10 মিনিট টাইম বেশি নিলাম, এটা তো মানে সুবিধা। ঠিক হতে কোনো ক্লাস এখন 5 মিনিট বেশি নেওয়া যাচ্ছে না, আমরা তো সুবিধায় আছি যে আমরা 10 মিনিট সময় বেশি নিতে পারছি। শান্ত ভাই, আমি পারি নাই শান্ত ভাইয়ের কমেন্টটা না নিয়ে। শান্ত ভাই আসসালামু আলাইকুম। শান্ত ভাই, আমি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার বিন নিউটন আইনস্টাইন আল্লামা ওরফে ডেল কার্নেগি। শান্ত ভাই, আমার নাম মাসুদ জাভেদ জিমি, আমি ফিজিক্স পড়াচ্ছি, শিখর সাথে আছি, পড়াশোনা করেছিলাম বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, গুড নাইট। আবারও শিরায় শিরায় লিখছস, কইছিনা শিরায় দূষিত রক্ত থাকে, কইছিনা ধমনী ধমনী লিখতে, সব দূষিত রক্তের দল। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই।